আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জয়েন করে জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু কাইন্ডলি জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু কাইন্ডলি জুমার দিনে দুপুরবেলা ক্লাস শুরু করে দিলাম। খুব বেশিক্ষণ ক্লাস হবে না, অল্প সময় ক্লাস হবে। আমি চাইলে রেকর্ড দিতে পারতাম, তোমাদের যদি সুবিধা হয় আমার রেকর্ডও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। যদি লাইভ করতে সমস্যা হয় রেকর্ড করে 30 মিনিটের মধ্যে কম্প্যাক্ট একটা ভিডিও দেওয়া যাইতো, বাট আমি মনে করলাম যে লাইভেই শেষ করে দেই। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, আমাদের মোটামুটি 14টার মতো স্লাইড, খুব বেশিক্ষণ সময় লাগবে না ইনশাল্লাহ। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো অল্প সময়ে শেষ করে দিব। তোমাদের শুক্রবারের বিকালটা নষ্ট করতে চাই না, তোমরা ঘোরাঘুরি করতে পারবা, কোনো সমস্যা নাই। জাস্ট একটু মনোযোগ দিয়ে অল্প সময় ক্লাসটা করো। ওয়ান কাইন্ড অফ মানে ছোট একটা ক্লাস, তবে স্থিতিবিদ্যার মেইন পার্ট আমরা অলরেডি পড়ায় ফেলছি। ঠিক আছে, তোমরা একটু কাইন্ডলি জয়েন করো, একটু কাইন্ডলি। ওকে, এখন বিকেল বেলা তো আসলে স্টুডেন্ট সবাই থাকবে না, এটাই স্বাভাবিক। 200-300 জন, 200 জনের মতো আসছো। তো আমি শুরু করে দেই। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আর তোমাদের শুক্রবারের বিকাল, ছুটির দিনের বিকাল আসলে নষ্ট করতে চাই না, খুব অল্প সময়ে আমরা শেষ করে দিব। হ্যাঁ, মোটামুটি 14টার মতো স্লাইড বাকি আছে, তবে এই পার্টগুলা সববার সিরিজ জন্য লাগবে না। আমি আগেই বলে দিছি যে আজকের পার্ট এইটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং, তারপরে রাজশাহী সাস্ট, গুচ্ছতেও আসবে না আমার মনে হয় না গুচ্ছতে, তবে গুচ্ছতে একটা প্রশ্ন আসছে 22 সালে। ঠিক আছে, আজকের ক্লাস থেকে 22-এ একটা প্রশ্ন আসছে। তো এই পার্ট এত বেশি ইম্পর্টেন্ট ওইরকম না, মানে লেস ইম্পর্টেন্ট। যা আসার স্থিতিবিদ্যার গত ক্লাসেই শেষ। গতকালকে রাতে যে ক্লাসটা করছো ওইটা ভালো করে করলেই স্থিতিবিদ্যা ওকে। বিশ্বাস না হইলে তুমি 24-25-এর স্থিতিবিদ্যার সব প্রশ্ন বাইর করো, 23-24-এর স্থিতিবিদ্যা সব প্রশ্ন বাইর করো, দেখো তোমার ক্লাসের মধ্যে হয়ে গেছে। ঠিক আছে, তাইলে তুমি আজকে যে ক্লাসটা হবে এটা খুব বেশিক্ষণ সময় আমরা নিব না। ঠিক আছে, ওকে, এটা খুব বেশিক্ষণ সময় নিব না। তোমরা একটু যতজন আসতে পারো আসো। হ্যাঁ, মোটামুটি আমাদের 400 জনের মতো চলে আসছো। তাইলে আমরা শুরু করে দেই। দেখো, শুরু করে দেই। আমরা বেশি কথাবার্তা বলতে থাকলে আসলে টাইম বাড়তে থাকবে, টাইম বাড়তে থাকবে। কথাবার্তা না বলে আমরা জাস্ট ওয়ান কাইন্ড অফ একদম একটা কম্প্যাক্ট ক্লাস, অল্প সময়ের মধ্যে গুছানো ভাবে ক্লাসটা শেষ করব। তোমরা হেল্প করবা কিনা বলো? বিকেল বেলা ঘুরতে যাব ভাই, ক্লাস করতে পারবো না। হ্যাঁ, ঘুরতে যাও, 4টার আগে তো কেউ ঘুরতে যায় না, যায়? এই কারো কি ডেটিং আছে নাকি? তোদেরকে এরকম টাইম ফিক্স করা আছে? শুক্রবারে এখন অবশ্য বেলা ডুবে কিন্তু 7টায়, তার মানে তুমি 4টায় যদি ঘুরতে বের হও বিকেল বেলা, তুমি 3 ঘন্টা ঘুরতে পারবা, সমস্যা নাই। রাতে ক্লাস 9:30টায় আছে, আবার পরীক্ষা 8টার পরে থেকে, সমস্যা নাই, ঘুরতে পারবা, এটা নিয়ে প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে, তো বিকাল বেলা নষ্ট হবে না, জাস্ট একটু হেল্প করো, মনোযোগ দাও, তাইলে আমরা 30-40 মিনিটেই আমরা ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। ওকে, শুরু করি। দেখো, মোটামুটি লামির উপপাদ্যের এইটা তো আমরা গতকালকেই শেষ করে দিছি, এইটা আমাদের অলরেডি ডান, এইটা অলরেডি আমাদের ডান। এই 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 কনসেপ্টটা অলরেডি আমাদের কি বলতো ডান। এই যে এই পার্টটা, এইটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি গতকালকে। লামির উপপাদ্য থেকে এই পার্টটা অলরেডি পড়ে ফেলছি। ভাই কি জানি, এই যে যে কোনো দুইটা বলের লব্ধি তৃতীয় বলের সমান, মানে দুইটা বল যদি বের করতে বলে দুইটা বলের মধ্যবর্তী কোণ বের করো, তাহলে লব্ধি হবে কোনটা? 3 নাম্বারটা। ধরো আমি তোমাকে বললাম 5, 7, 8, তাহলে 5 আর 8 এর মধ্যবর্তী কোণ কত? তাহলে 7 তাদের লব্ধি। আমরা গতকালকে দেখছি, এটা রাজশাহীতে এইবার আসছে যে 5, 7, 8 তিনটা বল সাম্যাবস্থায় আছে, তাহলে 5 এবং 8 এর মধ্যবর্তী কোণ কত? তাহলে 7 হবে। এই পার্ট শেষ।
ঠিক আছে, এই পার্ট শেষ। ওকে 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 ওকে, আর 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 কথা বলো না, আর আর কথা বলো না, ঘুরতে গেলে যাবা, না গেলে না যাবা। এখন দেখো যে লামির উপপাদ্য থেকে আমাদের তিনটা বল নিয়ে আমাদের কাজ করতে হয়, একটা দুইটা কোশ্চেন এইখান থেকে আমরা একটু দেখব, একটা পি, একটা কিউ, একটা হচ্ছে আর। দেখো পি এর অপোজিট কোণ হচ্ছে কত বলতো, এখানে মনে হয় একটু উল্টা করছে, এখানে একটু উল্টা করছে, এখানে চিত্রটা একটু উল্টা হয়েছে, দাঁড়াও চিত্রটা একটু উল্টা হয়েছে, আমি একটু ঠিক করে দেই, চিত্রটা একটু উল্টা হয়েছে। ঠিক আছে, তাহলে পি এর অপোজিট কোণ হচ্ছে আলফা, তারপরে আর এর কিউ এর অপোজিট কোণ দেখো বিটা, আর এর অপোজিট কোণ হচ্ছে গামা। একটু বড় হয়ে গেছে মনে হয়। ওকে ওকে, আমি আরেকটু ঠিক করে দিচ্ছি। ওকে দেখো, তাহলে আমাদের হচ্ছে এখানে তিনটা জাস্ট হচ্ছে আমাদের একটু কোণ লাগবে, পি এর অপোজিট কোণ আলফা, আর এর অপোজিট কোণ গামা, আর কিউ এর অপোজিট কোণ বিটা। দেখো অপোজিট কোণ বলতে কি, দেখো এই বিটা কোণটা কিন্তু কিউ বাহুটাকে টাচ করে নাই, দেখো আলফা কোণটা পি বাহুকে টাচ করে নাই। ঠিক আছে, আবার দেখো গামা কোণটা আর এইটাকে কিন্তু টাচ করে নাই, এই দুইটার মধ্যবর্তী কোণ। তাহলে এইখানে এই যে আর এর অপোজিট কোণ কত, গামা, তারপরে কিউ এর অপোজিট কোণ হচ্ছে বিটা, পি এর অপোজিট কোণ আলফা। লামের উপপাদ্যের একটাই সূত্র, খুব ভালো করে শিখো, এইখান থেকে এই সূত্রটা দেখলেই হবে, জাস্ট এই একটা সূত্রই আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। দেখো পি এর অপোজিট কোণ কত, আলফা, তাহলে পি বাই সাইন আলফা, কিউ এর অপোজিট কোণ কত, বিটা, তাহলে কিউ বাই সাইন বিটা, আর এর অপোজিট কোণ কত, গামা, তাহলে দেখো আর ডিভাইডেড বাই সাইন গামা। এদের অনুপাত ধ্রুব, বা এদের অনুপাত কি বলতো, সমান। দেখো পি অপোজিট কোণ আলফা, তাহলে পি বাই সাইন আলফা, কিউ বাই সাইন বিটা, আর বাই সাইন গামা। জাস্ট এই অনুপাতটা বের করতে পারলে অঙ্ক শেষ, এই অনুপাতটা বের করতে পারলে অঙ্ক শেষ, এই অনুপাতটা বের করতে পারলে অঙ্ক শেষ। ঠিক আছে, এই অনুপাতটা বের করতে পারলে অঙ্ক শেষ। তাহলে তোমার তিনটা কোণ জানা আছে, তিনটা বাহু জানা আছে, পি কিউ আর, তুমি বের করতে পারবা না অনুপাত। দেখো পি বাই সাইন আলফা, কিউ বাই সাইন বিটা, আর বাই সাইন গামা। ভাই আলফা বিটা গামা আমি বুঝি না, আলফা বিটা গামা আমি বুঝি না, এইটা পি, এটা কিউ, এটা আর। দেখো ধরো পি, তাহলে পি এর অপোজিট কোণ হবে এই যে এই কোণটা, দেখো এইটা পি, তাহলে পি কে টাচ করবে না এই কোণ, তাহলে দেখো অপোজিট কোণ মানে এই যে পি কে টাচ করে নাই, দেখো কিউ আর আর কে টাচ করছে, তাহলে এইটা পি এর অপোজিট কোণ, পি এর নিচে হবে এইটার সাইন, পি এর নিচে হবে এইটার সাইন। আবার দেখো এইটা যদি কিউ হয়, তাহলে এই যে এই কোণটা হবে কিউ এর অপোজিট কোণ, দেখো কিউ কে টাচ করে নাই, তাহলে কিউ এর অপোজিট কোণ কোনটা, এটা, তাহলে কিউ এর নিচে কে হবে, এই কোণটা হবে সাইন, কিউ বাই সাইন বিটা। তাহলে আবার দেখো যদি তুমি আর চিন্তা করো, তাহলে আর এর অপোজিট কোণ হবে যে এটা, আর কে টাচ করে নাই, দেখো তাহলে আর এর অপোজিট কোণ হবে সাইন গামা। এখন আলফা বিটা গামা আমি ধরে নিছি, এখানে যে কোনো কোণ হইতে পারে। ভাই এক দুইটা প্রশ্ন করায় দেন, তাইলে আরো ভালো বুঝতে পারবো। দেখো পি কিউ আর তিনটা বল সাম্যাবস্থায় আছে, ভাই এই প্রশ্ন আসে নাই, বাট হচ্ছে এই টাইপস গুলা আমাদের আসলে এখান থেকেই প্র্যাকটিস করতে হবে। পি কিউ আর তিনটা বল সাম্যাবস্থায় আছে, প্রথম বল দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দেখো একটা হচ্ছে পি, একটা হচ্ছে পি, আরেকটা হচ্ছে আমাদের কত বলতো, কিউ। এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ বলছে 90 ডিগ্রি, দেখো এটা হচ্ছে তাহলে কিউ, তাহলে এরা পরস্পর লম্ব, কারণ এদের মধ্যবর্তী কোণ বলছে কত, 90 ডিগ্রি। দেখো এইটুকু আমাকে বলে দিছে, পি কিউ আর তিনটা বল সাম্যাবস্থায় আছে, প্রথম বল দুইটা, প্রথম বল মানে কে বলতো, পি কিউ, প্রথম বল মানে এই যে পি কিউ, তাহলে পি কিউ এর মধ্যবর্তী কোণ কত দিছে, দেখো 90 ডিগ্রি, 90 ডিগ্রি। শেষ দুইটা বল মানে কিউ এবং আর, শেষ দুইটা বল এদের মধ্যবর্তী কোণ দেখো 120 ডিগ্রি। ভাই বুঝি নাই, শেষ দুইটা বল বলতে কে কে আছে, দেখো কিউ আর আর, তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, দেখো কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত, এই যে এই কোণটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে অপর কোণটা কত হবে বলো, অপর কোণটা কত হবে, অপর কোণটা টোটাল কোণ কত, 360 ডিগ্রি, টোটাল কোণ কত, 360 ডিগ্রি, এই যে একটা রাউন্ড কত, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে 90 আর 120, 210 হয়ে গেছে, আর কত আছে বলো, 150, 150। তাহলে আমি বলতে পারি না যে এই কোণটা তাহলে অটোমেটিক্যালি আমাদের 150 হবে, 150 ডিগ্রি হবে। এইটা এই তিনটা কোণ বের করা বুঝছো কিনা বলো, 150 হবে। ভেরি গুড, জাস্ট এই কনসেপ্ট বুঝলেই হয়েছে, আর কিছু দরকার নাই।
এখন আমাকে বের করতে বলছে পি কিউ আর এর অনুপাত কত, পি কিউ আর এর অনুপাত কত, পি কিউ আর এর অনুপাত কত বের করো। অনুপাত বের করার সূত্র আমার এখন জানাই আছে, এই যে পি বাই সাইন আলফা, সাইনের অপোজিট কোণ কত 120, তাহলে সাইন আলফা মানে 120 ডিগ্রি, আলফা বলতে আমি কিছু জানি না, সাইনের অপোজিট কোণ 120, তাহলে কিউ বাই সাইনের অপোজিট কোণ কত আছে দেখো, কিউ এর অপোজিট কোণ আছে 150, তাহলে সাইন 150, তারপরে ইকুয়াল আর ডিভাইডেড বাই আর এর অপোজিট কোণ কত আছে 90, তাহলে সাইন 90, সাইন 90। দিস ইজ অ্যাকচুয়াল অ্যান্সার। মানে এখন আমরা এটাকে প্রসেস করব, এটাকে প্রসেস করলে অনুপাত চলে আসবে, এটাকে প্রসেস করলে অনুপাত চলে আসবে। তাহলে দেখো আমাদের এখান থেকে দাঁড়াইতেছে সাইন 120 এর মান কত বলো 60 ডিগ্রি, সাইন 120 এর মান যা সাইন 60 ডিগ্রির মান তাই। ভাই কেমনে? সাইন দ্বিতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক, আমরা জানি যে সেকেন্ড চতুর্ভাগে এখানে সাইন আর কোসেক ধনাত্মক, ঠিক আছে? তাহলে 150 ডিগ্রিও দ্বিতীয় চতুর্ভাগে, 120 ডিগ্রিও দ্বিতীয় চতুর্ভাগে, আবার 90 ডিগ্রি তো প্রথম ভাগে, মানে 90 ডিগ্রির মান তো 1, সাইন 90 এর মান কত 1, সাইন 150 এর মান কত, সাইন 150 এর মান কত বলো, সাইন 150 এর মান কত? তাইলে দেখো সাইন 120 এর মান কত হবে, সাইন 120, সাইন 120 এর মান আমি কিভাবে বের করব ভাই, আমি বের করতে পারি না। ওকে দেখো তুমি 180 থেকে কত ডিগ্রি কম, 60 ডিগ্রি কম, তাহলে সাইন 60 ডিগ্রির মান বের করলেই হবে। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত, পি বাই দেখো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। ওকে তারপরে দেখো কিউ ডিভাইডেড বাই 150, তার মানে 180 থেকে কত কম 30 ডিগ্রি কম, 180 থেকে 150 কত কম 30 ডিগ্রি কম। তাহলে আমি এটাকে বলবো যে এই যে দেখো কিউ বাই সাইন 30 এর মান কত হাফ, তাহলে লেখো হাফ। আর এইখানে দেখো আমাদের হচ্ছে কত বলো তো, এইখানে কত দেখো আর ডিভাইডেড বাই 1, আর ডিভাইডেড বাই 1। এখন আমি 2 দিয়ে গুণ করে দিব, আমি 2 দিয়ে গুণ করে দিব। এই যে দেখো কেন 2 দিয়ে গুণ করবে, এই 2 কে কাটতে দেওয়ার জন্য। তাহলে দেখো পি বাই √3 ইকুয়াল কিউ বাই 1 ইকুয়াল আর ডিভাইডেড বাই 2। 2 দিয়ে সবগুলাকে গুণ করছি, দেখো এখানে 2 দিয়ে গুণ করছি, এটারে 2 দিয়ে গুণ করছি, 2 আর হাফ কাটা, এখানে 2 দিয়ে গুণ করছি 2, এই যে 2 দিয়ে গুণ 2 দিয়ে গুণ 2 দিয়ে গুণ, সবগুলারে 2 দিয়ে গুণ করছি আর কি। হ্যাঁ বুঝাইলাম তোমাদেরকে, বুঝানোর জন্য আমি এটা লিখলাম আর কি। দেখো 2 দিয়ে গুণ করলে কি কি হয়, এই যে এইখানে 2 দিয়ে গুণ করো, এই 2 কাটা, এইখানে 2 দিয়ে গুণ করো, 2 কাটা, এইখানে 2 দিয়ে গুণ করো, তাহলে √3 1 2। তাহলে অনুপাত কত হইতেছে P/Q/R, √3:1:2, এটাই অনুপাত। তাহলে দেখো আমাদের P/Q/R এর অনুপাত কত, সুতরাং P/Q/R ইকুয়াল √3:1:2, √3:1:2। এইটা হচ্ছে P/Q/R এর অনুপাত, এইটা হচ্ছে P/Q/R এর অনুপাত। এই একটা প্রশ্ন যদি বুঝে থাকো লামির উপপাদ্য থেকে আসো, মানে এগুলা আসে না পরীক্ষায়, খুব একটা আসে না, হুটহাট চলে আসতে পারে এগুলা। এই যে সাস্ট, গুচ্ছ, রাজশাহী, এগুলার জন্য একটু দেখে রাখা ভালো, সেফ, ঠিক আছে? আমি আগেই বলছি যে তোমার স্মৃতিবিদ্যা গতকালকের ক্লাসেই 90% শেষ, আজকের ক্লাস জাস্ট হচ্ছে একটু কঠিন বা একটু যেগুলা আসে না বাট আমাদের হুট করে চলে আসতে পারে, এই জন্য পরে রাখতে হবে। হ্যাঁ তুমি প্রশ্ন ব্যাংক খুললেই বুঝবা যে গতকালকে যা পড়াইছি এগুলাই প্রশ্ন ব্যাংকে বেশিরভাগ, আরো 2-1টা প্রশ্ন আছে টুকটাক হুটহাট আসছে, ওই হুটহাট প্রশ্ন এখন রিসেন্ট ইয়ার গুলাতে আসে না, আগে আসতো আর কি। ওকে তাহলে √3 আরেকবার বুঝাবো, যারা একবারে পরে জয়েন করছো বা যারা আসলে বুঝো নাই, তা আমি আরেকবার হচ্ছে একটু বুঝাবো। দেখো P/Q/R 3টা বল সাম্যাবস্থায় আছে, প্রথম বল দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, P/Q/R, P আর Q এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, শেষ বল দুইটার মধ্যবর্তী কোণ 120, তার মানে শেষ কোণটা Q এবং R। তাহলে এই যে দেখো Q এবং R এর মধ্যবর্তী 120, তাহলে এইটা 150 হবে কেমনে, কারণ তিনটার সমষ্টি 360, টোটাল তিনটার সমষ্টি 360। আমি এইটুকু বের করতে পারছি, মানে এই যে দেখো P/sin 120, P এর অপোজিট কোণ কত 120, তাহলে P/sin 120, Q/sin 150, R/sin 90, তার মানগুলা বের করে ফেলছি, 2 দিয়ে গুণ করে দিছি, অ্যানসার শেষ, ঠিক আছে? তাহলে এইটা যদি পারো, এখন দেখো এই যে এই প্রশ্নটা গুচ্ছতে আসছে, এটা একটু কঠিন প্রশ্ন দিছে, ফার্স্ট সহজ ছিল তখন, মানে গুচ্ছ 22-এ কিন্তু সব ভার্সিটি ছিল এবং গুচ্ছ 22 মানে ভালো মানের কঠিন প্রশ্ন করছে, ঠিক আছে? এই ইয়ারে এই প্রশ্নটা আসছে, মানে একটু কঠিন টাইপের প্রশ্ন দিছে লামির উপপাদ্য থেকে, এই টপিক থেকে। দেখো তিনটা সমতলীয় বল P/Q/R কোন বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে, যদি P/Q এর মান 5√3 এবং 5 হয় এবং তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে P/Q এর সঙ্গে
পি কিউ এর সঙ্গে কোণ তৈরি করবে, ঠিক আছে, পি কিউ না, এখানে হবে আর কিউ এর সাথে। প্রশ্নটা একটু ভুল লেখছে, ঠিক আছে, প্রশ্নটা হবে পি কিউ এর কোণ তো দেওয়াই আছে, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ দেখো 90 ডিগ্রি দেওয়া আছে, বলছে তাহলে আর কিউ এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, আর কিউ এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, কোণ বের করতে চাইছে। তাহলে এটা একটু একটু ভালো প্রশ্ন, একটু ট্রিকি প্রশ্ন। দেখো এইটা পি এর ভ্যালু দেওয়া আছে, দেখো কত 5√3, এই যে পি এর ভ্যালু 5√3, কিউ এর ভ্যালু 5 দেওয়া আছে, তাহলে এটা দেওয়া আছে দেখো 5√3 মান দেওয়া আছে। আবার কিউ এর ভ্যালু দেখো দেওয়া আছে আমাদের কত 5, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই জন্য আমরা লম্ব আকারে লিখছি এটা 90 ডিগ্রি, ঠিক আছে, 90 মানে কত π/2, আমি এটাকে লিখলাম π/2। দেখো 90 ডিগ্রি দেওয়া আছে, এইটা পি এর ভ্যালু, এইটা হচ্ছে কিউ এর ভ্যালু। এখন আমাকে বলছে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত, এইটা যদি কিউ হয় তার মানে এইটা হচ্ছে কি বলতো কিউ, আর এইটা হচ্ছে আমাদের কত পি, তাহলে এইটা পি এইটা কিউ, তাহলে আমি ধরে নিলাম এটা আর। আমাকে বের করতে বলছে কিউ এর সাথে আর এর মধ্যবর্তী কোণ কত, আমি এটাকে ধরে নিলাম থেটা, এটাকে ধরে নিলাম থেটা, যে এই কোণটা যেহেতু বের করব তাহলে কিউ আর আর এর মধ্যবর্তী কোণ থেটা ধরে নিছি। আমাকে একটু কষ্ট করে বলতে হবে এই কোণটার মান কত, এই কোণটার মান কত বলতে হবে, এই কোণটার মান বের করতে পারলে অঙ্ক শেষ, এই কোণটার মান বের করতে পারলেই মোটামুটি অঙ্ক শেষ। ভাই বুঝি নাই, আমি মাথার উপর দিয়ে গেছে বুঝতে পারি নাই, আরেকবার বুঝাইতেছি। দেখো পি কিউ আর তিনটা বল আছে, পি এবং কিউ এর মানও দেওয়া আছে, দেখো পি এর মান 5√3 আর কিউ এর মান হচ্ছে 5 দেওয়া আছে, এবং বলছে এরা পরস্পর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমাকে বের করতে হবে আর এর সাথে কিউ এর মধ্যবর্তী কোণ কত, তাহলে এইটা থেটা ধরে নিছি, তাহলে এইটা কত হবে বলো, এইটা যদি থেটা ধরে নেই তাহলে এই কোণটা কত হবে, দেখো একটা 90 ডিগ্রি একটা থেটা, তাহলে বাকি কোণটা কত বলো তো, বাকি কোণটা কত, দেখো টোটাল কোণ 360, ভাই টোটাল কোণ 360 এটা আমি জানি, 360 এর মধ্যে আমি একটা কোণ জানি 90, তাহলে -90, তাহলে 270, 270 মানে কত বলতো 2π/3, 3 ইন্টু মানে 270 মানে কি বলতো 3 ইন্টু π/2, 3π/2, তাই না, 270 মানে তো এটাই 3 নং 27, 270 3π/2। আচ্ছা 3π/2 পরেই লিখি, এইটা তো বুঝতে পারতেছো যে এই কোণটা হবে 270 মাইনাস থেটা, এই কোণটা হবে 270 মাইনাস থেটা, 270 ডিগ্রি মাইনাস থেটা, এইটা বুঝছো কে কে বলো, 270 মাইনাস থেটা বলো কে কে বুঝছো, 90 প্লাস থেটা এটাও লিখতে পারো, যে 360 মাইনাস 90 প্লাস থেটা এইটা লিখতে পারো। তাইলে এই যে দেখো 90 360 থেকে বাদ হয়ে যায় 270 মাইনাস থেটা, এইটা হয় না, দেখো তো আমি টোটাল তিনটা কোণ হচ্ছে 360 ডিগ্রি, এর মধ্যে একটা কোণ দেওয়াই আছে 90 ডিগ্রি, তাহলে 90 বাদ দিয়ে দাও, তাহলে 270, তাহলে 270 তো পুরাটা এটা না, এখানে থেটা আছে, তাহলে এইটা 270 মাইনাস থেটা, তা 270 মাইনাস থেটা মানে কত বলো তো 3π/2, 3π/2 মাইনাস থেটা, এই কোণটা হচ্ছে 3π/2 মাইনাস থেটা। এইটুকু বুঝলে এখন দেখো তুমি নিজে নিজে বাইর করো, এখন নিজে নিজে বাইর করো, এই যে এইখানে আমি একটু লিখে দিচ্ছি 360 মাইনাস 90 ইকুয়াল টু 270 ডিগ্রি ইকুয়াল টু 3π/2, এইটার সাইড নোট ক্যালকুলেশনটা আমি এখানে লিখে দিলাম, সাইড নোট ক্যালকুলেশনটা এখানে লিখে দিলাম, ঠিক আছে ওকে। এখন তুমি বাকিটা ক্যালকুলেশন করতে পারবা না, বাকিটা ক্যালকুলেশন করতে পারবা না, দেখো এই যে 5√3 ডিভাইডেড বাই থেটা, তাইলে তুমি বলতে পারো না যে 5√3 এর অপোজিট কোণ কত থেটা, তাহলে লিখবা sin থেটা। আবার দেখো এইটাকে লেখো দেখো 5 এর অপোজিট কোণ কত 3π/2 মাইনাস থেটা, তাহলে এটাকে লেখো 5 ডিভাইডেড বাই sin 3π/2 মাইনাস থেটা, 3π/2 মাইনাস থেটা, 3π/2 মাইনাস থেটা, এটা বুঝতে পারছো কিনা দেখো, এইটুকু তো বুঝতে পারছো। এখন সাইন এটা কোন চতুর্ভাগ দেখো তো, এই 270 মাইনাস থেটা এটা তৃতীয় চতুর্ভাগ না, তৃতীয় চতুর্ভাগে আমাদের এটা cos থেটা ঋণাত্মক, cos থেটা ঋণাত্মক, আর এই যে দেখো আমাদের সাইনের যে ভ্যালুটা আছে, সাইন কিন্তু কি হয়ে যাবে 3 গুণন 90, এই যে এগুলা পড়ছো না ত্রিকোণমিতিতে, মাইনাস থেটা সাইন এটা কি হয়ে যাবে cos হয়ে যাবে না, বিজোড় সংখ্যক থাকলে কিন্তু আমাদের এটা cos হয়ে যায়, কিন্তু এটা যেহেতু তৃতীয় চতুর্ভাগ তাহলে এটা কি হবে মাইনাস cos, তাহলে দেখো আমার এইখান থেকে দাঁড়াইতেছে এইটা হচ্ছে 5√3, এই 5 কাটটা দাও, তাহলে আমার এখানে থাকতেছে √3 বাই sin থেটা
ইকুয়াল টু 1 - cos থিটা। সুতরাং বা এখানে বলতে পারো tan থিটা ইকুয়াল টু -√3, tan থিটা ইকুয়াল টু -√3। সুতরাং থিটার ভ্যালু আমাদের -√3 tan থিটা। তাহলে থিটার ভ্যালু কত আসবে বলো তো? ওই যে 2π/3, 2π/3 120 ডিগ্রি। তার মানে √3 কার ভ্যালু? 60 ডিগ্রির ভ্যালু, কিন্তু এন তো মাইনাস আছে, তাহলে 120। মাইনাস মানে কি 180 থেকে কত কম? দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে tan কি? ঋণাত্মক। tan ঋণাত্মক কোথায়? দ্বিতীয় চতুর্ভাগে। এই যে -√3, তাহলে -√3 মান কত বলো তো? 2π/3, 2π/3। এটা বিভিন্ন ভাবে করা যায়, তবে এইটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট প্রসেস, সবথেকে ইজিয়েস্ট প্রসেস। তিনটা কোণ বের করব, তারপর অনুপাত বসায় দিব। p/sin আলফা, q/sin বিটা, r/sin গামা। p/sin আলফা, q/sin বিটা, r/sin গামা। এই একটা তথ্য জানলেই হয়ে যাবে, আর কিছু দরকার নেই। আর এইটা তো আমরা শিখছি যে কোনো দুইটা বলের লব্ধি তৃতীয়টা সমান, মানে যাদের মধ্যবর্তী কোণ চাবে ওইটা বাদে বাকিটা লব্ধি। তাহলে লামির উপপাদ্য শেষ। পারবা কিনা, ডান কিনা বলো? হ্যাঁ, ভেক্টরের লব্ধির সূত্র দিয়ে করতে গেলে বড় হয়ে যাবে। হ্যাঁ, এই যে একবার cos উপাংশ একবার sin, এটা এইভাবে যদি তুমি করতে যাও অনেক বড় হয়ে যাবে, সলভ করতে তোমার টাইম লাগবে, তুমি মিলাইতে পারবে না, একটু প্যারা হয়ে যাবে, একটু প্যারা হয়ে যাবে। এইটাই সহজ আমার মনে হয়। একটা প্রসেসই শিখো, জাস্ট অনুপাত বের করা, কোনগুলা বের করে দেখো। খুব বেশি কঠিন কিন্তু না, খুব বেশি কঠিন। দেখো আমি এই কোণটা কিন্তু বুঝানোর স্বার্থে এত সময় নিয়ে করলাম, কিন্তু তুমি যখন করবা এটা 90, এটা থিটা, তাহলে এটা 270 মাইনাস থিটা। তাহলে এই যে দেখো sin 270 মাইনাস থিটা, তাহলে p/এত q/এত, এটারে মাইনাস cos দিয়ে দিছি, জাস্ট এখানে হচ্ছে আমার tan ইকুয়াল টু -√3 চলে আসছে। ঠিক আছে, এখন দেখো কোন তিনটা বল একই বিন্দুতে ক্রিয়া করলে সাম্যাবস্থা সৃষ্টি করবে। তাহলে সাম্যাবস্থা সৃষ্টি করার ক্ষেত্রে অবশ্যই দুইটা বাহু তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। দুটি বাহু ক্ষুদ্রতম দুইটা বাহু তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে একটা সাম্যাবস্থা সৃষ্টি করার ক্ষেত্রে। তাহলে আমাকে বলো ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, এইটা একটু একটা উপপাদ্যও তোমরা এটা পড়ছো, ক্ষুদ্রতম দুই বাহু ইজ গ্রেটার দেন তৃতীয় বাহু। ঠিক আছে, এই শর্ত মানতে হবে, তাইলে হচ্ছে ওইটা কি করতে পারবে? সাম্যাবস্থা সৃষ্টি করতে পারবে। বলো কোন তিনটা? সি নাম্বার। এই যে দেখো এটাতে কি হয়, দেখো 3 গ্রেটার দেন হয় না, 3 লেস দেন হয়ে যায়, 3 লেস দেন 4। তাহলে এটা হবে না, এটা হবে না। দুইটা বাহুর যোগফল তৃতীয়টার চাইতে বড় হইতে হবে। দেখো 5 সমান হচ্ছে, বড় হচ্ছে না। এই যে এইটাতে দেখো 5 ইজ গ্রেটার দেন 4, 5 ইজ গ্রেটার দেন 4, তাহলে এইটা অ্যান্সার। বাকিটা দেখো 7 9 এর চাইতে ছোট, তাহলে এটা হবে না। সি নাম্বার অ্যান্সার, সি নাম্বার অ্যান্সার। ভেরি গুড। ডি দিচ্ছে কে? এটা দিশা। এই যে দিশা, মেহেদি হাসান। ঠিক আছে, দিশার মধ্যে ডি আছে, তো ও নিজেও দিশাহারা হয়ে গেছে। ঠিক আছে, দিশার মধ্যে ডি আছে দেখে ওর খুব পছন্দ, ডি। ওকে, দেখো একটা সমবাহু ত্রিভুজের বাহুত্রয়ের সমান্তরালে একই ক্রমে সমবিন্দুতে কার্যরত 6 10 14 একক মানের তিনটা বেগের লব্ধির মান কত? দেখো তিনটা বেগ বা তিনটা বল সমান্তর দ্বারা গঠন করছে। যদি তিনটা বল সমান্তর দ্বারা গঠন করে তাহলে লব্ধি হবে √3 ইন্টু ধারার অন্তর। একটা জিনিস এখানে বলে দেই ভাই, সমান্তর দ্বারা মানে কি? সমান্তর ধারা মানে কি? এইটা অনেকের প্রশ্ন হইতে পারে। পার্থক্য সমান। ঠিক আছে, ধারার পার্থক্য সমান, ধারার পার্থক্য সমান থাকবে। আগের পদের পার্থক্যর চাইতে পরের পদের পার্থক্য ইকুয়াল থাকবে। দেখো 6 থেকে 10 এর পার্থক্য 4, 10 থেকে 14 এর পার্থক্য 4, তার মানে সমান্তর ধারা। দেখো 6 থেকে 10 পার্থক্য 4, 10 থেকে 14 পার্থক্য 4, তাহলে পার্থক্য কি থাকবে বলো তো? ইকুয়াল থাকবে। তাহলে লব্ধির ভ্যালু হবে, দেখো এই প্রশ্নটাও বেশি আসে, লব্ধির ভ্যালু হবে √3 ইন্টু ধারার ব্যবধান, তাহলে 4√3, 4√3। এগুলা লেস ইম্পর্টেন্ট, বাট শিখে রাখো। ঢাকা ভার্সিটির প্রশ্ন 16 17-তে আসছে। হ্যাঁ, 4√3, 4√, এই যে দেখো পার্থক্য 4, এখানে পার্থক্য কত? 4, পার্থক্য 4, পার্থক্য 4, এখানে 4 4 লিখে দিলে যারা স্লাইড পড়ে ওরা আবার বুঝবে না, হ্যাঁ। এরপরে দেখো 7 13 19, এরা 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে লব্ধি কত? মানে ভারসাম্য সৃষ্টি করে। এখানে একটা ফ্যাক্ট আছে, তোমাকে এইভাবে দিয়ে দিল 7 19 13, 7 19 13, এইভাবে তিনটা বল দিয়েই দিতে পারে ভাই, আগে পরে দিয়েই দিতে পারে। তোমাকে সাজাইতে হবে 7 13 19 সাজাইতে হবে, 7 13 19 সাজাইতে হবে। দেখো পার্থক্য 6, এখানে পার্থক্য 6, দেখো এখানেও পার্থক্য 6, তাহলে লব্ধির ভ্যালু হবে কত? লব্ধির ভ্যালু হবে √3
3 ইন্টু ধারার ব্যবধান কত 6, তাহলে 6√3, 6√3, 6√3, 6√3। ভেরি গুড, ভেরি গুড। সাজায় নিতে হবে, উল্টা পাল্টা দেওয়া থাকলে সাজায় নিতে হবে, সাজায় নিতে হবে। ওকে, শেষ, এটা শেষ। এখন আমরা লাস্ট টপিকসে চলে আসছি, মানে আজকের ক্লাসের এখানে 4টা-5টার মতো ম্যাথ আছে, জাস্ট এই টপিকসটা একটু বুঝতে হবে। সমতলীয় বলজুট এটা কোথায় আসতে পারে একটু লিখে দিচ্ছি, হ্যাঁ। এটা রাজশাহীতে আসতে পারে, সাস্টে আসতে পারে, জেইউতে আসতে পারে, এই কয়টাই আপাতত। আর জিএসটি লিখে রাখো, জিএসটি তে আসতে পারে, কৃষিতে আসবে না, ঠিক আছে। এগ্রিতে স্কিপ, যারা এগ্রি প্রিপারেশন নিবা তারা চাইলে এটা স্কিপ করবা। যারা এগ্রি প্রিপারেশন নিবা, এগ্রিতে এই টপিকসের প্রশ্ন সাধারণত আসে না। এই যে যেই ভার্সিটিগুলোর নাম লিখে দিছি, এই কয়টা ভার্সিটির জন্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট, অন্যগুলাতে আসবে না, অন্যগুলাতে এই প্রশ্ন আসবে না। ওকে, ওকে, দেখো স্কিপ লেখা দিলে আবার এটা বাদ দিয়ে দিবে, এটা স্কিপ বাদ দিয়ে দিই, ঠিক আছে। যারা ক্লাস করছে ওরা তো জানলো যে এটা এগ্রির জন্য অত ইম্পর্টেন্ট না, বা হচ্ছে চট্টগ্রামের জন্য ইম্পর্টেন্ট না, বা অন্যগুলার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। বাট এনে স্কিপ লেখা দিলে কি হবে, যারা স্লাইড পড়বে ওরা এটা বাদ দিয়ে দিবে, তো স্কিপ রেখা যাবে না। দেখো সদৃশ সমান্তরাল বলজুট, এইটা হচ্ছে গ্রাম অঞ্চলে যারা দেখছো বাইং বা লাঠিতে এরকম করে, এখন আমার এখানে লাঠি নাই, থাকলে দেখাইতে পারতাম, মানে কাঁধে এক প্রান্তে হাত রাখে আর পিছনে একটা বস্তু নিয়ে এভাবে চলে, মানে দেখবা যে হচ্ছে বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা আছে, ঠিক আছে, এরা এরকম হচ্ছে বাজার থেকে যখন আসে অনেকে লাঠির এক প্রান্তে হাত রাখে, এক প্রান্ত কাঁধের উপর থাকে আর পিছনে কি থাকে বলতো, কোনো একটা বস্তুর ওজন ঝুলায় রাখে, এটা এসে হচ্ছে যায় এভাবে, এটা ভারসাম্য রক্ষা করে। এই সেম জিনিসটাই হচ্ছে সদৃশ সমান্তরাল বলজুট, সদৃশ সমান্তরাল বলজুট। তার মানে দেখো দুইটা বলই এক পাশে, দেখো কিউ এক পাশে, পিও এক পাশে, কিউ এক পাশে, পিও এক পাশে। হ্যাঁ, ধান নিয়ে যায় ব্যাপারটা এরকম না, ধান কিন্তু এইভাবে নেয়, ধান কিন্তু নেয়, ধানের দুই পাশে ওজন থাকে, ঠিক আছে। ধান কিন্তু নেয় মানে কাঁধের উপরে দুই পাশে ধান থাকে, ধান থাকে। ধানও এটাও বলতে পারো যে ধান নেওয়া, এটা ওয়ান কাইন্ড অফ একই জিনিস, দুই পাশে ধান থাকে আর কাঁধের উপর হচ্ছে আমাদের কি থাকে, ওই বাইং বলে, আমাদের বাইং বলে, বাইং জামালপুরের ভাষায়, অন্য এলাকায় কি বলে আমি জানি না। এই কনসেপ্টটা পড়লে আমাদের ক্লাস শেষ। মনোযোগ দিতে হবে ভাই, কনসেপ্টটা বোঝার জন্য মনোযোগ দিতে হবে, খুবই ইজি কনসেপ্ট। দেখো এ থেকে বি পুরাটা লাঠির দৈর্ঘ্য, এ থেকে বি এই পুরা লাঠির দৈর্ঘ্য হচ্ছে কত, এ বি। দেখো পুরা টুকুর দৈর্ঘ্য, এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত, এ বি, ঠিক আছে। এইখান থেকে এই যে এইটুকুর দৈর্ঘ্য কত, এ বি, এই পুরা দৈর্ঘ্যটুকু কত, এ বি। তার মানে একটা লাঠি হচ্ছে পুরাটার দৈর্ঘ্য এবি। এইখানে আমি যদি বলি যে এই যে এইটুকু দৈর্ঘ্য কত, তাহলে এইটুকু দৈর্ঘ্য বিসি। ভাই এইটুকুর দৈর্ঘ্য কত, এইটুকু হচ্ছে এসি। ধরো এখন তোমাকে প্রশ্ন দিছে যে এখানে দুই প্রান্তে দুইটা বস্তু আছে, একটা এক প্রান্তে কিউ, এক প্রান্তে হচ্ছে পি, এক প্রান্তে পি। যদি সদৃশ সমান্তরাল হয় তাহলে এদের লব্ধি হবে এদের মাঝখানে। যদি সদৃশ হয়, সদৃশ কিভাবে বুঝবা, একই পাশে, দেখো পিও এক পাশে, কিউ এক পাশে, সদৃশ প্রশ্নের মধ্যে লিখেই দিবে যে সদৃশ সমান্তরাল, সদৃশ সমান্তরাল, এটা প্রশ্নের মধ্যে লিখে দিবে। এখন তাহলে এইটা কিউ এইটা পি হইলে এদের লব্ধি হবে এদের মাঝামাঝি যে কোনো একটা স্থানে পি প্লাস কিউ, লব্ধি হচ্ছে দুইটা বলের যোগফল পি প্লাস কিউ, পি প্লাস কিউ, এটা হচ্ছে তাদের লব্ধি। এখন আমাকে একটা জিনিস জাস্ট এখান থেকে এনশিওর করতে হবে, আমাকে প্রশ্নটা কিভাবে দিবে, আমি প্রশ্নতে যাওয়ার আগে তোমাকে কনসেপ্টটা বুঝাই। এই যে লব্ধিটা, লব্ধির নিচে দেখো আর এর নিচে টোটাল লাঠির দৈর্ঘ্য দিয়ে দিবা, সোজা কথা। ভাই এটা লব্ধি না, তাহলে লব্ধির নিচে হবে টোটাল লাঠির দৈর্ঘ্য, টোটাল লাঠির দৈর্ঘ্য কত, এবি। তাহলে আর এর নিচে কে থাকবে, টোটাল যেই দৈর্ঘ্যটা আছে লাঠি বা হচ্ছে যেটা বলো তুমি, এটার দৈর্ঘ্য হবে টোটালটা লব্ধির নিচে। এখন ধরো ইকুয়াল, তুমি এখানে পি বলটা নিলা, পি বল, তাহলে পি বল নিলে এইটার নিচে দৈর্ঘ্য আসবে এই যে এইটুকু, পি এর নিচে দৈর্ঘ্য আসবে এসি। আর তুমি যদি কিউ বল নেও, যদি তুমি এই কিউ বলটা নেও, ধরো কিউ বল নিছো, তাহলে কিউ এর নিচে দৈর্ঘ্য আসবে এই যে বিসি, ঠিক আছে। এদের অনুপাত কি হবে বলতো, সমান হবে। এইটা এইটা এটা এদের ভাগফল মানে অনুপাত ইকুয়াল হবে। এইটাই সদৃশ সমান্তরাল বলের সূত্র। জাস্ট এইটুকু বুঝলেই তোমার অঙ্ক শেষ। দেখো লব্ধির নিচে হবে পুরাটা, পুরা লাঠির দৈর্ঘ্য। যখন তুমি পি বল নিবা তখন হবে এই যে লব্ধি থেকে এইটুকু দূরত্ব,
এইটুকু দূরত্ব। আর যখন তুমি কিউ বল নিবা তখন হবে যে এইটুকু দূরত্ব। দেখো কিউ এর নিচে হইছে বিসি, আর এর নিচে পুরা লাঠির দৈর্ঘ্য, আর পি এর নিচে হচ্ছে এই যে এইখান থেকে এইটুকু দূরত্ব। এইটুকু বুঝছো কিনা বলো? অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে। ভাই মাথার মধ্যে ঢুকে নাই, কিছুই ঢুকে নাই, বুঝি নাই, বুঝতে হবে না, বাদ দাও, বুঝতে হবে না। এখন অঙ্ক করলে আরো ক্লিয়ার হবা। 4টা অঙ্ক, 3টা অঙ্ক করাবো এই টপিক্সের, 3টা অঙ্ক করাবো, ইজিলি বুঝে যাবা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ফেরিওয়ালা। ওকে ওকে, দেখো বুঝার দরকার নাই। একজন লোক 6 ফিট দৈর্ঘ্য একটা লাঠির এক প্রান্তে হাত রেখে, এক প্রান্ত হবে, দেখো এইটাই আজকের ক্লাসের শেষ টপিক। একজন লোক 6 ফিট দীর্ঘ একটা লাঠির এক প্রান্তে হাত রেখে তার অপর প্রান্তে ডাবলো ওজনের বস্তু গ্রহণ করতেছে। এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডাবলো ওজনের বস্তু বহন করতেছে। লোকটির কাঁধের উপর চাপ ওজনের 3 গুণ হইলে হাত থেকে কাঁধের দূরত্ব কত? হাত থেকে কাঁধের দূরত্ব কত? প্রশ্ন কিছুই বুঝি নাই ভাই। এখন তাইলে কি করতে হবে? চিত্রটা আঁকায় ফেলি। দেখো চিত্র, এই ধরনের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন চিত্র আঁকাবে, চিত্র আঁকানো ভালো, ঠিক আছে? চিত্র আঁকাবে লিখে দেই, তাইলে হচ্ছে তোমরা এটা বুঝতে পারবে। এই ধরনের প্রশ্ন আসলে, প্রশ্নের মধ্যে তো ভাই জায়গা থাকে না, তবে যে ইউনিভার্সিটিতে আসবে ওই ইউনিভার্সিটিতে যতটুকু জায়গায় পাও চিত্র আঁকায় করা ভালো হবে। দেখো চিত্রটা আঁকায় ফেলো, চিত্রটা আঁকায় ফেলো। এখানে বলছে দেখো এক প্রান্তে, মানে আমাকে বলছে একটা 6 ফিট দীর্ঘ, তার মানে এই লাঠির পুরাটার দৈর্ঘ্য কত? এই পুরাটার দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট, এই পুরাটার দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট। এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডাবলো ওজনের বস্তু রাখছে। তাহলে হাত কোথায় রাখে? সামনে। ধরো সামনের প্রান্তে হাত রাখছে, এখানে হাত, এইখানে হাত রাখছে। তাহলে অপর প্রান্তে এখানে ডাবলো ওজনের বস্তু রাখছে, অপর প্রান্তে ডাবলো ওজনের বস্তু রাখছে। এখন বলছে কাঁধের উপর চাপ, তাহলে এই যে এইটা হচ্ছে আমার কাঁধ, এইটা হচ্ছে ধরো আমার কি বলতো কাঁধ, এইটা ধরো আমাদের হচ্ছে কাঁধ। তাহলে এইটা আমি এখানে লিখে দিলাম, যে এখানে কাঁধ লেখার জায়গাটা নাই, আমি একটু লিখে দেই। ধরো এইটা হচ্ছে আমার কাঁধ, লাঠির দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট, তো এইটা আমি ধরলাম যে এটা হচ্ছে কাঁধ, ঠিক আছে? তাহলে কাঁধের উপর বস্তুর ওজনের 3 গুণ মানে কি চাপ পড়ছে, তার মানে এটা হচ্ছে লোভ দিয়ে, এখানে যে কাঁধের উপর যেই চাপটা থাকে এটা হচ্ছে কি একদম মিডিলে থাকে না, এই সামনে হাত পিছনে বস্তু, এটা হচ্ছে কাঁধ। তাহলে কাঁধ হচ্ছে কি লোভ দি, তাহলে বস্তুর ওজনের 3 গুণ মানে 3W। তাহলে আমাকে বলো তো হাতের উপর চাপ কত হবে? লোভ দি দেওয়া আছে, একটা বস্তুর ওজন দেওয়া আছে ডাবলো, তাহলে হাতের উপর চাপ কত হবে? 3W মাইনাস ডাবলো। লব্ধি থেকে একটা বাদ দিয়ে দাও। আর ইকুয়াল টু যদি পি প্লাস কিউ হয়, তাহলে পি ইকুয়াল টু কি বলতো? আর মাইনাস কিউ, বা 3W মাইনাস ডাবলো ইকুয়াল টু কত? 2W হবে। দেখো তাহলে এইটা হবে আমাদের 2W। এখন আমাকে বের করতে বলছে, দেখো বের করতে বলছে হাত থেকে কাঁধের দূরত্ব কত। এই যে এইটুকু ডিস্টেন্স আমাকে বের করতে বলছে, এইটুকু ডিস্টেন্স কত? এইটুকু বের করতে বলছে, এইটুকু ডিস্টেন্স বের করতে বলছে। একবারে ইজি, একবারে ইজি। আমাকে বলছে হাত থেকে কাঁধের দূরত্ব কত, হাত থেকে কাঁধের দূরত্ব কত, এই দূরত্বটুকু বের করতে বলছে। তাহলে এইটুকু বের করতে বললে আমি বল নিব কোনটা? ডাবলো নিব। দেখো আমি এইটুকু ধরে নিলাম এক্স, এইটুকু ধরে নিলাম এক্স, এইটুকু ধরে নিলাম হচ্ছে কত বলতো? এক্স। ওকে, খেয়াল করো, ধরো এইটুকু ধরে নিলাম যে আমার এই দূরত্বটুকু এক্স। তাহলে আমি বলতে পারি না, আমি এখান থেকে বলতে পারি না যে ডাবলো ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 3W ডিভাইডেড বাই 6। ভাই বুঝি নাই, কিছুই বুঝি নাই। দেখো আমি তোমাকে শুরুতে একটা কথা বলে দিছি, যখন এই দূরত্বটা বের করবা লব্ধি থেকে এইটার দূরত্ব, তখন বল নিতে হবে এইটা। দেখো ডাবলো নিচে নিছি কত? এক্স। আর যখন 3W নিবা তখন পুরা দূরত্ব কত? 6 ফিট, তাহলে 3W ডিভাইডেড বাই 6 ফিট। তাহলে দেখো আমার ডাবলো ডাবলো কাটা, এক্স এর ভ্যালু কত আসতেছে? এক্স এর ভ্যালু 2 ফিট আসতেছে। তাহলে বা এক্স এর ভ্যালু হচ্ছে 2 ফিট, 2 ফিট, এইটাই অ্যান্সার। তাহলে হাত থেকে কাঁধের দূরত্ব কত? 2 ফিট। তাহলে এইটা যদি 2 ফিট হয় তাহলে এটা 4 ফিট, এটাই এক্স ইকুয়াল টু 2 ফিট। যদি তোমাকে বলতো বস্তু থেকে কাঁধের দূরত্ব কত, বস্তু থেকে কাঁধের দূরত্ব কত, তাইলেও তুমি বের করতে পারতা, তখন 2W নিতা, 2W ডিভাইডেড বাই এক্স নিতা। ধরো আমি তোমাকে একই প্রশ্ন দিছি, জাস্ট তোমাকে বলছি, দেখো আমি তোমাকে একই প্রশ্ন সাপোজ দিছি, তোমাকে আমি বললাম যে বস্তু থেকে কাঁধের দূরত্ব কত। দেখো আমি তোমাকে প্রশ্নটা আরেকটু ক্লিয়ার করে দেই বোঝানোর জন্য, যে আমি তোমাকে বলে দিলাম
যে বস্তু থেকে কাদের দূরত্ব কত, ঠিক আছে, বস্তু থেকে কাদের দূরত্ব কত, তাহলে তুমি বলবা যে এইটুকু দূরত্ব কত, তাহলে ধরলা x ইকুয়াল টু হোয়াট। এখন তুমি বের করতে পারবে না, এখন এই দূরত্ব চাইছে যে বস্তু থেকে কাদের দূরত্ব কত, তাহলে তুমি বল নিবা কোনটা, 2w, এই যে দেখো 2w ডিভাইডেড বাই x ইকুয়াল টু 3w ডিভাইডেড বাই কত 6। ভাই 6 হচ্ছে পুরাটার দৈর্ঘ্য, পুরাটার দৈর্ঘ্য নিতে গেলে অবশ্যই লব্ধি উপরে, দেখো লব্ধি ডিভাইডেড বাই পুরাটার দৈর্ঘ্য এইটুকু বের করব, তাহলে বল নিছি কত 2w, তাহলে দেখো 2w কাটা, তাহলে x এর ভ্যালু কত 4 ফিট, x এর ভ্যালু তো, তাহলে এইটুকুর দৈর্ঘ্য আসতেছে 4 ফিট। যে কোনো ভাবেই আমি অঙ্ক এখন বের করতে পারবো। আমি আরেকবার করে বুঝাবো, কোনো সমস্যা নাই, যারা বুঝো নাই প্যারা নাই, যারা বুঝো নাই কোনো সমস্যা নাই, আমি আরেকবার করে বুঝাবো, ঠিক আছে, আরেকবার করে বুঝাবো, কোনো প্যারা নাই, যারা বুঝো নাই আরেকবার করে বুঝাবো। তাহলে আমার কাছে বের করতে বলছে এই যে এইটুকুর দৈর্ঘ্য x ইকুয়াল টু হোয়াট, তাহলে আমার x এর ভ্যালু আসতেছে 2 ফিট, তাহলে x যদি 2 ফিট হয় তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে তাহলে 4 ফিট, এইটুকু হচ্ছে 4 ফিট, x ইকুয়াল টু 2 ফিট, আর টোটালটা হচ্ছে 6 ফিট, ঠিক আছে। আরেকবার বুঝো, দেখো আরেকবার বুঝো, একটা সিম্পল বেসিক তোমাকে আমি বলছি 9 নাম্বার স্লাইড, আর 5টা স্লাইড আছে, শেষ করে দিব, হ্যাঁ শেষ করে দিব। ওকে ওকে, মোটামুটি 36 মিনিট হয়ে গেছে, ওই যে 4-5 মিনিট কথা বলছি যে সদৃশ সমান্তরাল বল জোট, তাইলে এইটা এ, এইটা বি, এটা সি, তার মানে এ বি হচ্ছে পুরাটার দৈর্ঘ্য, পুরাটার দৈর্ঘ্য কখন লিখব, লব্ধির নিচে হবে পুরাটার দৈর্ঘ্য, দেখো আর এর নিচে হচ্ছে এ বি, যখন আমি এইটুকু দৈর্ঘ্য বের করব, মানে এইটুকু কি এসি, এসি বের করতে গেলে কি নিব পি, তাহলে পি এর নিচে এসি, আবার যদি এইটুকু বের করতে চাই বিসি, তাহলে দেখো কিউ এর নিচে বিসি, জাস্ট এই জিনিসটা বুঝলেই সদৃশ সমান্তরাল বল শেষ, সদৃশ সমান্তরাল বল এইটুকু বুঝলেই শেষ, এইটুকু বুঝলেই শেষ। দেখো আর দুই একটা অঙ্ক করি, আমাকে বলো 15 নিউটন 10 নিউটন দুটি সদৃশ সমান্তরাল বল 5 মিটার লম্বা একটা হালকা রডের দুই প্রান্তে কার্যকর হইলে বৃহত্তম বল থেকে লব্ধি কতটুকু দূরে, কমন সেন্স খাটায় উত্তর দিবা। জাহাঙ্গীরনগরের 19-20 এর প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটির টেকনোলজি ইউনিটে এইবার আসছে, ঢাকা ইউনিভার্সিটির টেকনোলজি ইউনিটে এইবার আসছে। চিত্র আঁকায় ফেলো, দেখো চিত্র আঁকায় ফেলো, বলছে 15 নিউটন এবং 10 নিউটন, এই পাশে 15 নিউটন, এই পাশে 10 নিউটন, দুইটা বল, পুরা লাঠির দৈর্ঘ্য কত 5 ফিট, পুরা লাঠির দৈর্ঘ্য দেখো 5 মিটার, সরি ফিট না 5 মিটার। এখন আমাকে বলছে দুই প্রান্তে কার্যকর, তাহলে বৃহত্তম বল থেকে, তাহলে লব্ধি কত, দুইটা বল দেওয়া আছে, তাহলে লব্ধি হবে বড় বলের কাছাকাছি, দেখো লব্ধি দুইটা বলের মাঝামাঝি হবে না, কিন্তু বড় বল কত 15, তাহলে লব্ধিটা হবে 15-র কাছাকাছি, 15-র দিকে, তাহলে লব্ধি হবে 10 আর 15, আর ইকুয়াল টু 25, আর ইকুয়াল টু কত হবে 25, তাহলে 25 এর নিচে 5 মিটার, একটা তথ্য আমি পেয়ে গেছি 25/5, 25/5, যখন আমি টোটাল বলটা নিব তখন দৈর্ঘ্য কতটুকু নিব, মোট দৈর্ঘ্য, তাহলে 25/5। এখন আমাকে বের করতে বলছে এই বৃহত্তম বল থেকে লব্ধি কতটুকু দূরে, এইটা বের করতে বলছে প্রশ্ন, বৃহত্তম বল থেকে লব্ধি কত দূরে। আমি তোমাকে একটা বেসিক বলে দেই যে লব্ধি কিন্তু বড় বলের কাছাকাছি হবে, কাছাকাছি হবে, তাইলে দেখো টোটাল দৈর্ঘ্য যদি 5 মিটার হয় তাহলে 2.5 মিটারের চাইতে আরো কম হবে, 2.5 মিটারের চাইতে আরো কম হবে, কাছাকাছি হবে যেহেতু, তার মানে 50% যদি হইতো এই পর্যন্ত 2.5, এই পর্যন্ত 2.5, ঠিক আছে, 2.5 দুই পাশে 2.5 যদি ইকুয়াল হয়, কিন্তু যেহেতু বড় বল তাহলে লব্ধি বড় বলের কাছাকাছি হবে স্বাভাবিক, তাহলে 2.5 থেকে আরো ছোট হবে, দেখো 2.5 থেকে ছোট অপশন আছে কয়টা, তুমি এটা অপশন দেখে অ্যান্সার করে দিতে পারো, অপশন দেখে অ্যান্সার করে দিতে পারো, ঠিক আছে, অপশন দেখেই তুমি চাইলে অ্যান্সার করে দিতে পারো, অপশন দেখে চাইলে অ্যান্সার করে দিতে পারো, ঠিক আছে। তাহলে দেখো এক্স বের করলে বল কত নিতে হবে, বল উপরে নিতে হবে 10 নিউটন, এই যে এইটা বের করতে হইলে বল নিতে হবে 10, এই যে 10 নিচে হবে এক্স, তাহলে দেখো আমাদের দাঁড়াইতেছে এক্স ইকুয়াল টু কত 2 মিটার, বা এক্স ইকুয়াল টু 2 মিটার, x ইকুয়াল টু 2 মিটার, শেষ, অঙ্ক শেষ। এই যে দেখো x 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 10, 2 মিটার, ভেরি গুড ভেরি গুড, 2 মিটার। যারা 3 মিটার অ্যান্সার দিছো এরা হচ্ছে আলটিমেটলি বুঝো নাই, এই যে এইটুকু 3 মিটার হবে, এইটুকু 3 মিটার হবে। একটা বেসিক আমি তোমাকে আগেই বলে দিলাম যে
লব্ধি বলটা বড় বলের কাছাকাছি থাকবে, তাহলে দূরত্ব বড় বলের চাইতে কম থাকবে, বড় বলের সাথে দূরত্বটা কম থাকবে, চাপা থাকবে, কাছাকাছি থাকবে। তাইলে যদি ধরো এইখানে 25 নিউটন, এইখানে ধরো সাপোজ 12.5 আছে, এইখানে 12.5 আছে, তাইলে না লব্ধিটা আড়াই আড়াই মিটার দূরে থাকবে, লব্ধিটা একদম ঠিক মাঝামাঝি থাকবে, আড়াই আড়াই, দুই পাশে আড়াই আড়াই মিটার। কিন্তু যেহেতু এটা বড় বল, এটা 15, এটা 10, তাহলে লব্ধি 15-র দিকে থাকবে, তাহলে আড়াই মিটারের চাইতে আরো কম, মানে 2 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক, যে তুমি ইজিলি বুঝতে পারো, এটা হচ্ছে এই ট্রিক্সটা কাজে লাগাইলেই হবে। তাহলে এটা 3 মিটার, এটা হচ্ছে 2 মিটার, এটা 2 মিটার। বুঝছো কিনা, ডান কিনা বলো। ঠিক আছে, এটা বুঝছো কিনা, ডান কিনা, এটা আমাকে একটু জানাও যে ভাই বুঝতে পারছি। দেখো আরো একটা প্রশ্ন আছে, রাজশাহী 21-22, আরো একটা প্রশ্ন আছে রাজশাহী 21-22, যে 5 মিটার দীর্ঘ হালকা রডের দুই প্রান্তে, দেখো 5 মিটার দীর্ঘ হালকা রডের দুই প্রান্তে, এক প্রান্তে 10.5 কেজি, এক প্রান্তে 10.5 কেজি, আর এক প্রান্তে 24.5 কেজি। ঠিক আছে, দুইটা ওজনের বস্তু ঝুলানো আছে, একজন লোক বস্তু দুইটি সমেত রডটি আনুভূমিক অবস্থায় বহন করতে চায়, রডটি কম ওজন ঝুলানো স্থান থেকে কত দূরে থাকবে, কম ওজন থেকে চাইছে, তাহলে লব্ধিটা 24-এর কাছাকাছি হবে, 24-এর কাছাকাছি হবে, 24.5 আর 10.5, তাহলে 35, লব্ধি হচ্ছে কত বলতো, আর ইকুয়াল টু 35 কেজি। ভাই 35 কেমনে বুঝলেন, এই যে এইটা আর এটার যোগফল হচ্ছে লব্ধি, দেখো 24.5 10.5, তাহলে এই দুইটার যোগফল হচ্ছে আলটিমেটলি কি বলতো, লব্ধি। এই দুইটার যোগফল হচ্ছে আমাদের এইখানে লব্ধি। ওকে ওকে, তাহলে একটা হচ্ছে 10.5, একটা হচ্ছে আমাদের 24.5। এখন আমার পুরাটার দৈর্ঘ্য বলছে 5 মিটার, পুরা রডের দৈর্ঘ্য বলছে কত, 5 মিটার। আমাকে বলছে যে কম ওজন ঝোলানো স্থান থেকে কত দূরে, কম ওজন ঝোলানো স্থান থেকে কত দূরে ধরবে, তাহলে এইটুকু চাইছে। কম ওজন ঝোলানো স্থান থেকে দূরত্ব চাইছে, বলো কত হবে, ট্রাই করো, এই ট্রাই করো। এই যে মাজাহারুল ইসলাম পারে নাই, তবে আরেকটা ছেলে পারছে, রাফসানুল ইসলাম 3.5, 3.5। হ্যাঁ, শাহিদা আক্তার 3 পয়েন্ট সামথিং কেন, ঝুমি পাল 3 পয়েন্ট সামথিং কেন, এক্সাক্ট হিসাব করা যায় না, এটা এটা 3.5 মিটার, এক্সাক্ট হিসাব করা যায় না। 3.5 মিটার যারা দিছো তাদেরটা ঠিক আছে, ঠিক আছে, 3.5 মিটার যারা দিছো তাদেরটা ঠিক আছে। তাহলে দেখো আমার অ্যান্সার কি হবে, এই যে 35/5, তাহলে 5 7 35, 7, আর এইখানে এইখানে কত আসবে, দেখো এইখানে কত আসবে, এখানে 24.5, 24.5, এখানে আসবে 24.5 ডিভাইডেড বাই এক্স। ভাই কেন, যেহেতু এক্স বের করবো, তাহলে বল কতটুকু নিতে হবে, 24.5, তাহলে দেখো আমাদের এক্স এর ভ্যালু আসতেছে 24.5 ডিভাইডেড বাই 7। ঠিক আছে, দেখো 21-এর পরে আর 3.5 থাকে, তার মানে কত, 7 দিয়ে যদি ভাগ করো 24.5 কে, কত হয়, 3.5 হয়, 3.5 হয়। ঠিক আছে, 3 7 21, 3 7 21, 21-এর পরে আরো কত আছে, 3.5, 3.5 3.5 7, তার মানে 7-এর অর্ধেক আছে, তাহলে হবে 3.5, 3.5 মিটার, 3.5 মিটার। এই তো বুঝে গেছো, এই তো প্রশ্ন বুঝে গেছো, তোমরা নাকি পারো না, এই তো বুঝে গেছো, পারো না কেমনে। ঠিক আছে, মোটামুটি মেয়েরাও ভালো অ্যান্সার দিছে, এটা কেউ ভুল করে নাই, এটাই এটাই হচ্ছে ভালো লাগছে, যে এটা কেউ ভুল করে নাই, এটা কেউ ভুল করে নাই। এটা পারলে আমার মনে হয় না যে তোমার আসলে আর আটকানোর কথা। স্বাভাবিক যে ছোট থেকে লব্ধিটা বেশি দূরে থাকবে, তাহলে 5 মিটার যদি মোট দূরত্ব হয়, তাহলে ছোট ছোট বল থেকে বা ছোট বর থেকে লব্ধির দূরত্ব একটু বেশি হবে, তাহলে 5-এর অর্ধেকের চাইতে বেশি হবে, আড়াইয়ের চাইতে বেশি 3.5 এখানে। কারণ দেখো দুইটা বলের ডিফারেন্স কিন্তু অনেক বেশি, একটা 24 একটা 10, দুইটা বলের ডিফারেন্স অনেক বেশি, তার মানে স্বাভাবিক এটা 3.5 মিটারের চাইতে, মানে আড়াই মিটারের চাইতে আরো একটু বেশি দূরে হবে, একটু বেশি দূরে হবে, কারণ এটার মান অনেক ছোট, তাহলে এটা থেকে লব্ধি বেশি দূরত্বে থাকবে, 24-এর কাছাকাছি থাকবে লব্ধিটা। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে। তাহলে এইটা হচ্ছে, এই যে দেখো রাজশাহীতে আসলো, এটা এইবার ডিউ টেকনোলজিতে আসলো, জাহাঙ্গীরনগর 19-এ আসলো, তাহলে মোটামুটি দুই একটা প্রশ্ন হুটহাট আসে। এখন দেখো রাজশাহী 19-20, যদি দুইটা বল পরস্পরের স্থান বিনিময় করে, ধরো এইখানে হচ্ছে পি কিউ বল আছে, ধরো এখানে আছে পি বল, এখানে কিউ বল,
লব্ধিটা ধরো এখানে আছে আর, সাপোজ লব্ধিটা এখানে আছে আর, ঠিক আছে। এখন বলদ্বয় যদি স্থান বিনিময় করে, ধরো এখানে দৈর্ঘ্য কত এবি, কতটুকু স্থান বিনিময় আসলে করবে, এই পুরাটুকুর দৈর্ঘ্য ধরো হচ্ছে এবি। এখন তুমি এটাকে বললা যে এই বল দুইটা স্থান বিনিময় করবে, এটাকে কিউ দিয়ে দিলা, এটাকে পি দিয়ে দিলা। দেখো লব্ধি আগে এই জায়গায় ছিল, এখন লব্ধি কিন্তু এই জায়গায় আসবে, পি এর কাছাকাছি, যদি পি বলটা বড় হয়। তাহলে আগে ছিল এই জায়গায়, এখন আসছে এই জায়গায়, তাহলে কতটুকু স্থান বিনিময় করলো, এক্স। এক্স মিটার সরে গেল না লব্ধিটা। দেখো আগে কোন জায়গায় ছিল, এই যে আগে এই জায়গায় ছিল, এই জায়গা থেকে এখন এই জায়গায় আসলো, তাহলে এক্স মিটার সে কি হইলো, সরণ হইলো, স্থান বিনিময় করলো। এই স্থান বিনিময়ের দুইটা বল যদি থাকে পরস্পরের স্থান বিনিময় করে, তাহলে লব্ধি কতটুকু সরে যাবে, লব্ধি কতটুকু সরে যাবে, একটা সূত্রই দেখো, পি মাইনাস কিউ ইন্টু এবি টোটাল দৈর্ঘ্য ইকুয়াল টু পি প্লাস কিউ ইন্টু হচ্ছে কত বলতো, এক্স। এই যে এক্সটা হচ্ছে স্থান বিনিময়, একটাই সূত্র এটা সব ক্ষেত্রে, মানে দুইটা বল স্থান বিনিময় করলে কতটুকু সরে যাবে, এক্স এর ভ্যালু বের করবা, এক্স এর ভ্যালু বের করবা। তাহলে দেখো এবি টোটাল যদি দৈর্ঘ্য হয়, একটা 5 একটা 3 বল, তাহলে দেখো 5 মাইনাস 3 মানে 2 ইন্টু এবি ইকুয়াল টু 5 প্লাস 3 8 ইন্টু এক্স। সুতরাং এক্স এর ভ্যালু হচ্ছে এবি বাই 4, এক্স এর ভ্যালু হচ্ছে এবি বাই 4, এক্স এর ভ্যালু হচ্ছে এবি ডিভাইডেড বাই 4, এবি ডিভাইডেড বাই 4, 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, তাহলে 4 ভাগের 1 ভাগ সরে যাবে। পি মাইনাস কিউ ইন্টু মোট দূরত্ব পি প্লাস কিউ ইন্টু এক্স, ওই যে এক্স মিটার সরে গেল। ভাই আরেকটু বুঝান, কনসেপ্টটা আরেকটু বুঝান। ধরো পি বলটা বড়, সাপোজ পি বলটা বড়, তাহলে লব্ধিটা তো পি এর কাছাকাছি ছিল, এখন বল দুইটার উল্টায় দিলা, তাহলে লব্ধিটা আগে যেই জায়গায় ছিল এখন তো ওই পাশে চলে গেছে। দেখো বড় বলটা এখন ওই পাশে চলে গেছে, তাহলে লব্ধি তো ওই পাশে চলে যাবে। তাহলে আগে ছিল দেখো এই পয়েন্টে, এখন চলে আসছে এই পয়েন্টে, তাহলে স্থান বিনিময় হইলো কতটুকু, এক্স মিটার। এই যে এক্স এর ভ্যালুটা বের করছি, যে 4 ভাগের 1 ভাগ সে সরে গেছে, ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ সরে গেছে, 4 ভাগের 1 ভাগ সরে গেছে, এবি বাই 4, এবি বাই 4, ঠিক আছে। ওকে, আমরা এখন 12 নাম্বার স্লাইড শেষ, আর বিসদৃশ সমান্তরালটা দেখবো, বিসদৃশ সমান্তরাল দেখবো, বিসদৃশ সমান্তরাল দেখবো। দেখো মানে বিসদৃশ বা বিপরীত সমান্তরাল বা অসদৃশ সমান্তরাল, ঠিক আছে, বিপরীত সমান্তরালও বলতে পারো এটাকে। প্রশ্নের মধ্যে এরকমও লেখা থাকে যে বিপরীত সমান্তরাল, বিসদৃশ সমান্তরাল, অসদৃশ সমান্তরাল। দেখো তার মানে দুইটা বল দুই দিকে, এই পাশে কিউ এই পাশে পি, এই পাশে পি, দেখো এই পাশে কিউ এই পাশে হচ্ছে পি, আর লব্ধিটা হচ্ছে আমাদের তাহলে কোথায় হবে, ওইখানে, ঠিক আছে। তাহলে দুইটা বল দেখো, এই পাশে কিউ আর এই পাশে হচ্ছে আমাদের কত, পি, আর লব্ধি যদি আর হয়। এখন তাইলে দেখো একটা জিনিস খেয়াল করো, একটা কমন জিনিস আছে, একই কনসেপ্ট ভাই, কনসেপ্ট কি খুব বেশি আলাদা না, শুধু এইটা এইদিকে এটা এইদিকে, তাহলে লব্ধিটা হবে একদম বাইরের সাইডে, ওই সাইডে। এখন মাঝামাঝি তাহলে কে আছে বলো তো, পি, যে মাঝে থাকবে, খেয়াল করো পিটা বড় বল, পিটা বড়, ভাই কেমনে বুঝলেন যে পি বড়, যে বড় তার দিকে লব্ধি হবে, যে বড় তার দিকে লব্ধি হবে। তাহলে ওই যে লিখে দিছি পি ইজ গ্রেটার দেন কিউ, যদি কিউ বড় হইতো, যদি সাপোজ কিউ ইজ গ্রেটার দেন পি হইতো, তাহলে লব্ধি এই দিকে হইতো, লব্ধি কিউ এর দিকে হইতো, ঠিক আছে, যেই বড় লব্ধি তার দিকে থাকবে। এখন কথা হইতেছে এইখানে দূরত্বটা কিভাবে বের করবেন ভাই, এই প্রশ্ন কি আদৌ আসে? হ্যাঁ এটা আসে, সিকের ওয়েটে 22-23 আসছে, রাজশাহীতে 22-23 না 23-24 আসছে, ঠিক আছে। এই প্রশ্ন একটা দুইটা হুট করে চলে আসে, তাহলে হুট করে আসলে আসলে কিছু করার নাই, একটু দেখে রাখা ভালো। দেখো তাহলে এই যে যেটা মাঝখানে আছে, টোটাল দূরত্ব এ থেকে সি, টোটাল দূরত্ব এ থেকে সি, তাহলে পি মাঝখানে, যে মাঝখানে থাকে, আমি একটু আগেই দেখলাম, দেখো মাঝখানে যে থাকে যেমন 35, তাহলে পুরা দূরত্বটা কিন্তু তার নিচে হয়, ওই যে দেখো 35 এর নিচে পুরা দূরত্ব 5। তাহলে এইখানে বিসদৃশ সমান্তরালে মনে রাখবা যে বড় বলটা মাঝখানে, তাহলে পি এর নিচে হবে টোটাল দৈর্ঘ্য এসি, পি এর নিচে হবে টোটাল দৈর্ঘ্য এসি। তাহলে ভাই আমি এইটুকু দৈর্ঘ্য বের করতে চাই, এবি এইটুকু দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে এইটুকু বের করার জন্য আমার বল নিতে হবে আর, এই যে তাহলে আর ডিভাইডেড বাই এবি ইকুয়াল, তাহলে আমি এইটুকু বের করতে চাই, সাপোজ আমি বিসি বের করতে চাই, তাহলে বিসি নেওয়ার জন্য আমাকে বল নিতে হবে কিউ, তাহলে এই যে কিউ ডিভাইডেড বাই বিসি, কিউ ডিভাইডেড বাই বিসি, একই কনসেপ্ট একই সূত্র, শুধু এইখানে একটু রাজত্ব আলাদা। এখানে রাজত্ব করতেছে কে, বড় বলটা মাঝখানে, লব্ধি এক সাইডে, ঠিক আছে, কারণ বিপরীত,
বিপরীত সমান্তরাল, দুইটা দুই দিকে, দুইটা দুই দিকে, দুইটা দুই দিকে। আর এইখানে লব্ধি কিন্তু যোগফল না, এখানে বিয়োগফল। ঠিক আছে, এখানে লব্ধি কি হবে? বিয়োগফল। তাহলে দেখো একটা কিউ একটা পি, এটা বড়টা আর এটা আর। তাহলে দেখো পি এর নিচে হইছে টোটাল দৈর্ঘ্য, একদম এ থেকে সি টোটালটা। ঠিক আছে, আবার দেখো এইটা যখন আর নিছো তখন এই যে এইটুকু এ বি, তারপরে যখন তুমি কিউ নিছো তখন এই যে এইটুকু বিসি। এইটা নিলে দূরত্ব এইটুকু, আর এইটা নিলে দূরত্ব এইটুকু, আর মাঝখানেরটা নিলে পুরাটা। ভাই অঙ্ক কিভাবে আসে এগুলা দেখান, এই কনসেপ্ট বুঝায় লাভ নাই, অঙ্ক দিয়ে কনসেপ্ট বুঝায় দেন। দেখো আরেকবার বুঝাইতেছি। ওকে ওকে, দেখো এইখানে আমি এই প্রশ্নটা একটু বুঝাইতেছি। দুইটা বিপরীতমুখী সমান্তরাল বলের লব্ধি 10 নিউটন। দুইটা বিপরীতমুখী সমান্তরাল বলের লব্ধি 10 নিউটন। তাদের লব্ধি তাদের একটি থেকে 3 মিটার দূরে, অপরটি থেকে 5 মিটার দূরে। তাইলে বলদ্বয়ের মান কত? আর পি সদৃশ সমান্তরালে যেটা তোমাকে বললাম যে আর কিন্তু এখানে বড়টা মাইনাস ছোটটা, পি মাইনাস কিউ। ঠিক আছে, যেহেতু বিপরীত সমান্তরাল তাহলে লব্ধি তো বিয়োগফল। এখন কথা হইতেছে লব্ধি যদি 10 হয়, এমন দুইটা বল যাদের বিয়োগফল 10 হবে, বলো অ্যান্সার কত? এমন দুইটা বল যাদের বিয়োগফল 10 হবে, এমন দুইটা বল যাদের বিয়োগফল 10 হবে। তাইলে অ্যান্সার হইতে পারে, দেখো অ্যান্সার হইতে পারে এ, হইতে পারে ডি, সি আর বি কাটা, সি আর বি কাটা। এইটা আমি বুঝে গেছি ভাই, লব্ধি 10 নিউটন, তাহলে বল দুইটার পার্থক্য 10, তাহলে পার্থক্য 10 হইতে পারে এ, হইতে পারে ডি, দুইটার একটা হইতে পারে। এখন বল দুইটার মান বের করতে হবে, একটা এ হইতে পারে আর একটা ডি হইতে পারে। কারণ দেখো এইটার পার্থক্য 15, এটার পার্থক্য 5, তাহলে এই দুইটা হবে না। এখন আমি চিত্রটা আঁকায় ফেলবো, দেখো একটু চিত্রটা আঁকায় ফেলবো, একটু চিত্রটা আঁকায় ফেলবো, খেয়াল করো। যে আমি ধরলাম এইটা লব্ধিটাকে আমি ধরলাম যে এখানে লব্ধি ইকুয়াল টু 10 নিউটন, আমি লব্ধিটা এই সাইডে রাখলাম। তাহলে বড় বলটা কি হবে? পি। তাহলে বড় বলটা হবে পি, আমি ধরলাম যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি। বড় বলটা লব্ধির দিকে থাকবে স্বাভাবিক, তাহলে বড় বলটা কি থাকবে? লব্ধির দিকে থাকবে, লব্ধির দিকে থাকবে। আর ছোট বলটা তাহলে লব্ধির অপোজিটে থাকবে, লব্ধির উল্টা দিকে থাকবে। এইটা তাহলে কিউ। এখন আমাকে বলছে ভাই বড় বলটা থেকে দেখো লব্ধি তাদের একটা থেকে 3 মিটার দূরে, আরেকটা থেকে 5 মিটার দূরে। তাহলে ছোটটা থেকে 5 মিটার স্বাভাবিক, তাহলে এই যে এইখান থেকে এইটুকুর দূরত্ব কত? 5 মিটার। এইখান থেকে এইটুকুর দূরত্ব কত? 5 মিটার। ভাই কেমনে বুঝলেন? একটা থেকে 3 মিটার দূরে, আরেকটা থেকে 5 মিটার দূরে। লব্ধি সাধারণত ছোটটা থেকে বেশি দূরে থাকে, তাহলে 5 মিটার কার থেকে দূরে? ছোটটার থেকে দূরে, তার মানে এই টোটাল ডিসটেন্স 5 মিটার। আর বড়টা থেকে 3 মিটার, তার মানে এইটুকু 3 মিটার। দেখো বড়টা থেকে লব্ধি কত দূরে? 3 মিটার দূরে। তাহলে এইটা যদি 3 মিটার হয়, পুরাটা যদি 5 মিটার হয়, তাহলে এই যে এইটুকুর দৈর্ঘ্য কত হবে বলো? 2 মিটার হবে। এইটুকুর দৈর্ঘ্য 2 মিটার হবে। এখন পি কিউ বের করা কোনো ব্যাপার? তুরি দিয়ে বের করবা মিয়া, তুরি দিয়ে বের করবা। কিভাবে? পি এর নিচে নিবা, এই যে পি মাঝখানে, দেখো পি মাঝখানে, তাহলে পি এর নিচে নিবা কত? 5, পি এর নিচে নিবা 5 ইকুয়াল দেখো 10, 10 এর নিচে নিবা 2, এই যে দেখো। তাইলে আমরা হচ্ছে এইখানে যদি 10 নিউটন নেও, এটার নিচে নিবা 2, তাইলে দেখো আমাদের অ্যান্সার আসতেছে কত? 50। তাহলে পি এর ভ্যালু আসতেছে দেখো 25 নিউটন। তাইলে আমি বুঝে গেছি পি এর মান যদি 25 নিউটন হয়, তাহলে তো আর আমি ডি নাম্বার অ্যান্সার হচ্ছে না, কারণ ডি নাম্বারে কিন্তু 25 অপশনে নাই, এ নাম্বারে আছে। তাইলে আমার অ্যান্সার এ, তাহলে অ্যান্সার এ। আমি কিন্তু একটা বল বের করছি ভাই। কিভাবে? এই যে 5, 10, 50 2 দিয়ে ভাগ করলে 25। এখন আমি কিউ বের করব, সাপোজ কিউ বের করব, তাহলে কিউ নিতে গেলে দূরত্ব হবে 3। এই যে দেখো কিউ এর নিচে দূরত্ব হবে 3 ইকুয়াল টু 10 এর নিচে দূরত্ব হবে কত? 2, বা কিউ এর ভ্যালু হচ্ছে আমাদের 15 নিউটন। 15 নিউটন দিয়ে আছে না? হ্যাঁ নিউটন। এই যে দেখো কিউ এর দূরত্ব 15, পি এর দূরত্ব 25। ভাই মাথার মধ্যে ঢুকে নাই, উল্টা পাল্টা লাগছে, আরেকটু আস্তে বুঝান, আরেকটু বুঝান, আরেকটু বুঝান। যেহেতু টাইম আছে সমস্যা নাই, একটু সময় দাও। দেখো বলে দিছে যে দুইটা বিপরীতমুখী, এই যে এই কথাটা প্রশ্নে বলেই দিবে, সদৃশ হইলেও বলে দিবে, বিপরীতমুখী হইলেও বলে দিবে। তো বলের লব্ধি 10 নিউটন, তাদের লব্ধি একটা থেকে 3 মিটার দূরে, আরেকটা থেকে 5 মিটার দূরে ক্রিয়া করে। তাহলে বলদ্বয়ের মান কত? তাইলে দেখো বড় বল
আমি এই যে লব্ধি যেই পাশে ওই পাশেই রাখছি, আর ছোট বলটা ওই পাশে রাখছি। এখানে 100% পি ইজ গ্রেটার দেন কিউ। ভাই তাহলে লব্ধি সবসময় বড় বলটার চাইতে কম দূরত্বে থাকবে, ছোট বলটার চাইতে বেশি দূরত্বে থাকবে। তাহলে একটা থেকে 5 মিটার দূরে, তার মানে ছোটটার থেকে 5 মিটার, তার মানে টোটাল দূরত্ব 5, আর বড়টার থেকে দূরত্ব 3। তাহলে এইটুকু 3, টোটালটা 5, তাহলে এইটুকু কত হবে? 5 - 3, 2 মিটার। 2 মিটার। এখন দেখো আমি বের করব, তাহলে 5 এর নিচে এই যে পি এর নিচে হবে টোটাল দূরত্ব, আর এর নিচে হবে 2 মিটার, কিউ এর নিচে হবে 3 মিটার। তাহলে সূত্র হবে, দেখো একবারে করে ফেলো, পি ডিভাইডেড বাই 5 ইকুয়াল 10 ডিভাইডেড কিউ ডিভাইডেড বাই, কিউ যখন নিবা তখন নিচে হবে কত? 3, আর যখন এইটা নিবা আর, আর মানে কত? 10, তাহলে 10 এর নিচে আমাদের এটা কত? 2 মিটার। এখন তুমি এইখানে সলিউশন করে একবার পি এর মান বের করতে পারবে, একবার কিউ এর মান বের করতে পারবে। এই যে দেখো, পি বের করতে গেলে 5 × 10 = 50 / 2 = 25, কিউ বের করতে গেলে 3 × 10 = 30 / 2 = 15। বুঝছো কিনা? ডান কিনা বলো। যদি ডান হয় এই প্রশ্ন অ্যানসার দিবা। সিকে রুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট 21 22 আসছে, আসলেই আসছে ভাই। এটা দেখো, দুইটা বিপরীতমুখী বল দ্বয়ের লব্ধি 12। এটাই লাস্ট প্রশ্ন আজকের, এটাই লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্ন বলতে এই বিসদৃশ বিপরীতের এটাই শেষ প্রশ্ন। ইহা বলদ্বয় হতে যথাক্রমে 3 ইউনিট এবং 4 ইউনিট দূরে ক্রিয়াশীল বলদ্বয়ের মান কত? 1 সেকেন্ডে অ্যানসার দিবা। দেখো, বলদ্বয়ের লব্ধি 12, তার মানে দুইটা বলের বিয়োগফল 12। দুইটা বলের বিয়োগফল 12, বলো কত হবে? দুইটা বলের বিয়োগফল 12 আছে, অপশন একটাই, এ নাম্বার। আর অঙ্ক করারই দরকার নাই ভাই, এইভাবেই আসছে। সিকের ওয়েটের প্রশ্ন ব্যাংক খুলে দেখো, এটা 21 22 এর প্রশ্ন, এই সেম অপশন দিয়ে আসছে। 1 সেকেন্ডে এইটার উত্তর বের করতে পারতেছি। দুইটা বলের বিয়োগফল 12 হইতে হবে, এ নাম্বার। দুইটা বলের বিয়োগফল 12। দেখো আর কোনো অপশন? ভাই অপশন কি এইভাবেই ছিল সিকের ওয়েটে? হ্যাঁ এইভাবেই ছিল। ঠিক আছে, এখন ধরো অপশন এইভাবে নাই, ধরো অপশন এইভাবে নাই। এখন তুমি কি করবা? এই যে দেখো, এইখানে 12 নিউটনটা আমি ধরলাম লব্ধি, এটা আর ইকুয়াল টু কত? 12 নিউটন। এখন দেখো, এইটাকে ধরলাম পি, এইটাকে ধরলাম আমি হচ্ছে পি, এইটাকে ধরলাম আমি হচ্ছে কিউ। এখন পি কিউ বের করব। দেখো বলছে একটা থেকে 3 মিটার আর একটা থেকে 4 ইউনিট দূরে। তাহলে এইটার দূরত্ব দেখো আমাদের কত? এইটার দূরত্ব হচ্ছে আমাদের 3, আর এইখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে 4। বাঁকা হয়ে যায়। এইখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে আমাদের কত? 4। তাহলে এইটা 3, এইটা 4 হইলে যে এইটুকুর দূরত্ব কত বলতো? এইটুকুর দূরত্ব 1। তাহলে তোমার সূত্র কি আসতেছে? এই যে দেখো p/4, পি পুরা দূরত্ব 4, পি এর নিচে পুরা দূরত্ব 4 ইকুয়াল, দেখো কিউ নিতে গেলে কিউ এর নিচে হবে কত? 3, কিউ এর নিচে হবে 3 ইকুয়াল টু, আর এর ভ্যালু দেওয়া আছে 12, তাহলে 12 এর নিচে হবে 1। এই যে দেখো পি হবে কত? 4 × 12 = 48। এই যে পি 4 × 12 = 48, কিউ কত হবে? 3 × 12 = 36। সুতরাং পি এর ভ্যালু হচ্ছে 4 × 12 = 48, আর কিউ এর ভ্যালু হচ্ছে 3 × 12 = 36। এই যে দেখো 1 সেকেন্ডে অ্যানসার শেষ, 1 সেকেন্ডের অ্যানসার শেষ। সুতরাং পি ইকুয়াল 48 কিউ। ভাই কেমনে বুঝলেন? এই যে 4 × 12 = 48, 3 × 12 = 36, 3 × 12 = 36 শেষ। ভাই আরেকবার বুঝান। এই যে পি নিছি, দেখো আমি যখন মাঝখানেরটা নিব তখন টোটাল দূরত্ব, এই যে মাঝখানেরটা নিব তার নিচে টোটাল দূরত্ব, যখন কিউ বল নিব তার নিচে এই দূরত্ব, অপোজিট দূরত্ব, যখন 12 নিব তার নিচে এই দূরত্ব। ভাই এই দূরত্বটা আপনি কই পাইলেন? এটা তো দেওয়া নাই। এই যে মোট দূরত্ব 4, মানে ছোটটা থেকে লব্ধি 4, বড়টা থেকে 3, তাহলে এইটুকু 4, এইটুকু 3, তাহলে এইটুকু কত হবে? 4 - 3 = 1। বের করে নিছি, আর বুঝাইতে পারবো না, গলা টলা শেষ। আমার মনে হয় তোমারে সদৃশ বিসদৃশ এগুলার আটকাইতে পারবে না। ভাই আমার প্রশ্ন ব্যাংকে আরো 2-1টা প্রশ্ন আমি আটকে যাইতেছি, স্কিপ করবা, দরকার নাই। স্মৃতিবিদ্যার অনেক ম্যাথ তুমি হচ্ছে নাও পারতে পারো, যেগুলো আগে আসছে, দরকার নাই। রিসেন্ট 5-7 বছরের প্রশ্ন সলভ করো, রিসেন্ট 5-7 বছরে যদি আটকায় যাও ওগুলা তুমি ট্রাই করো। আর হ্যান্ড নোটের মধ্যে 2-1টা এক্সট্রা ম্যাথ থাকতে পারে, হ্যান্ড নোট যেটা তোমাদেরকে দেওয়া হবে এগুলা করো। স্মৃতিবিদ্যা একটা প্রশ্ন আসে, ভাই এত মাথা ঘামানোর দরকার আছে? স্মৃতিবিদ্যা থেকে প্রশ্ন আসে একটা, এই একটা কমন পাবা গতকালকের ক্লাস থেকে। গতকালকের ক্লাস যারা ভালো করে পড়ছো, বিশ্বাস না হইলে তোমাদের 24-25 এর প্রশ্ন তো দিয়েই দিছি। 24-25 এর সব ভার্সিটির প্রশ্ন দিছি না? দিছি। তাহলে 24-25 এর সব প্রশ্ন দেখলেই তো বুঝবা ভাই আমি কোনো প্রশ্ন স্কিপ করছি কিনা। 24-25 এর 100% স্মৃতিবিদ্যার প্রশ্ন করায় দিছি।
তো লাস্টের ইয়ারের মানে তোমাদের যে 24 সাল 24-25 সেশন, এই সেশনের প্রশ্ন যদি সব পারো তাইলেই তো বুঝে গেছো যে না স্থিতিবিদ্যা ওকে। ঠিক আছে, 24-25, 23-24, 22-23 এগুলা সলভ করো, তাইলে বুঝবা যে লাস্ট কয়েক বছর কি ধরনের প্রশ্ন স্থিতিবিদ্যা থেকে আসতেছে। এনাফ। অনেকেই তোমাকে ভয় দেখাবে স্থিতিবিদ্যা অনেক কঠিন, তারপরে গতিবিদ্যা অনেক কঠিন, কিচ্ছু না। ঠিক আছে, এখন দেখো এইখানে দুইটা তথ্য, এটা একটা এগ্রি লাস্ট ভিউ এর টপিকস, এগ্রি লাস্ট ভিউতে এটা দেওয়া আছে, এটা খুব সুন্দর করে অ্যাড দেওয়া আছে, দুইটা তথ্য আমি সাজেশন আকারে। এগ্রি লাস্ট ভিউটা খুব ভালো মতো গুছানো। তোমরা যারা জাহাঙ্গীরনগরের জন্য সাজেশন পড়তে চাও, আমি তোমাদের বলবো নোট প্রিন্ট নেওয়ার সাথে সাথে যারা হ্যান্ড নোটটা প্রিন্ট করে নিবা, সাথে এগ্রির এই লাস্ট ভিউটাও প্রিন্ট নিও যদি প্রিন্ট না করে থাকো। গতবার যদি প্রিন্ট না করে থাকো, সেকেন্ড টাইমার হিসেবে প্রিন্ট থাকা উচিত ছিল এগ্রির লাস্ট ভিউটা। ভাই আমি ডিসিইউ তে পরীক্ষা দিব, ডিসিইউর জন্য কি পড়বো আমি তোমাকে 100% বলবো, তুমি ডিসিইউ এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগ্রি লাস্ট ভিউ পড়ো, এগ্রি লাস্ট ভিউ পড়ো, এগ্রি লাস্ট ভিউ পড়ো, 100 উপকার পাবে, 100। তুমি যদি ডিসিইউ এর মানে থিওরিটিক্যাল ছাড়া ম্যাথমেটিক্যাল যত প্রশ্ন আছে তুমি এগ্রি লাস্ট ভিউ থেকে কভার হয়ে যাবে। জাহাঙ্গীরনগরের পরীক্ষার জন্য এগ্রি লাস্ট ভিউ 100। ঠিক আছে, খুবই ভালো উপকার পাবা। তুমি লাস্ট ভিউটা পইরা দেখো, এটা প্রিন্ট নিও। আমার মনে হয় হচ্ছে যারা প্রিন্ট নেও নাই তারা নিতে পারো। হ্যাঁ, হ্যান্ড নোট প্রিন্টের সাথে এইটা প্রিন্ট নিতে পারো। এইটার প্রিন্ট খরচ মনে হয় কত টাকা, এটার এই লাস্ট ভিউয়ের প্রিন্ট খরচ এমনি তুমি বাইরে প্রিন্ট করাইতে গেলে 400-500 টাকা লাগবে, বাট প্রেসে আমরা করছিলাম 90 টাকা দিয়ে। এখন হয়তো মানে রেট একটু বাড়ছে, 90, 95, 100 এরকম হয় প্রিন্ট খরচ। মানে আমরা তোমাদেরকে যেই প্রিন্টটা দেই এটা কিন্তু আমরা কোনো প্রফিট কোনো কিছু নেই না, কিন্তু সিঙ্গেল একটা বই কুরিয়ারে নিলা, ধরো একটা এগ্রি লাস্ট ভিউ যারা কুরিয়ার করে নিছো এদের কিন্তু মনে হয় 220 টাকা বা 200 এরকম লাগছে, কারণ ওই যে কুরিয়ার চার্জটা বাইরে যায়। তো নিলে একবারেই নাও সবকিছু কুরিয়ারে। আর হচ্ছে তোমাদের টি শার্টটাও যারা 100 জন আসো, যে 100 জন আসো, এই 100 জনের মধ্যে যদি কেউ নোট প্রিন্ট করো, অর্ডার করো, তাহলে তার সাথে তোমাদের হচ্ছে ওই টি শার্টটা আমরা পাঠিয়ে দিব। ঠিক আছে, ওই টি শার্টটাও আমরা হচ্ছে তোমাদেরকে পাঠিয়ে দিব। 90 জনের লিস্ট, 99 জনের লিস্ট করা হয়েছে, 99 জন। ভাই 100 জন দেওয়ার কথা ছিল, রেজাল্টে 99 জন আসলে আসছে সেম ক্রাইটেরিয়াতে। কি কি ক্রাইটেরিয়া ভাই ফলো করছেন একটু বলেন। তোমাদের প্রথম মাস মানে যেই মান্থলি, ফার্স্ট মান্থলি পর্যন্ত এক্সাম হয়েছে 19টা, 19টার মধ্যে যারা মিনিমাম 16টা পরীক্ষা অ্যাটেন্ড করছো লাইভে তাদেরকে কাউন্ট করা হয়েছে। ঠিক আছে ভাই, কি কি ক্রাইটেরিয়া ফলো করছেন। আমার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এক্সাম মিস করা যাবে না, মিস করলে তুমি ইরেগুলার। ভাই আমরা তো পরে ভর্তি হয়েছি, হ্যাঁ পরে ভর্তি হয়েছো, তাহলে এই মাসেরটাতে তুমি কাউন্ট হবা। এই মাসে যে আমরা 100 জনের লিস্ট দিব, মানে জুলাইয়ের উপর লিস্টটা তো অগাস্টে পাবা, এটাতে থাকতে পারো। যারা শুরুর দিকে ভর্তি হয়েছিল বা 3টা এক্সাম আমরা মানে কাউন্ট করছি যে 19টার মধ্যে মিনিমাম 16টা পরীক্ষা দিছে। ঠিক আছে, আর কি কি ক্রাইটেরিয়া কাউন্ট করছেন ভাই। 99 জন, টপ 99, আর আরো হচ্ছে কাউন্ট করছি যে সে মিনিমাম 70% টাইম নিছে। 70% টাইম, ওই যে 1-2 মিনিটে পরীক্ষা দিয়ে 40-40 পায় লাভ নাই, ও আগেই বাদ। মিনিমাম 70% সময় পরীক্ষা দিছে। ঠিক আছে, এইটা কাউন্ট করা হয়েছে। আরো ক্রাইটেরিয়া আছে, যেমন মান্থলি এক্সামের মধ্যে টপ 400-তে আছে, মান্থলি এক্সামে টপ 400-তে আছে। তারপরে উইকলিতে টপ 600-তে আছে। আমরা উইকলি 600 কাউন্ট করছি যে টপ 600-র মধ্যে আছে, মানে এভারেজ প্রত্যেকটা উইকলিতে। তারপরে মান্থলির মধ্যে আছে 400-তে, এবং আমরা একটা এভারেজ মার্কস পাইছে এরকম হচ্ছে আমরা এই ক্রাইটেরিয়াগুলা দিয়ে কাউন্ট করছি, এই ক্রাইটেরিয়াগুলাতে কাউন্ট করছি। তো মোটামুটি হচ্ছে না, অর্ডার নেওয়া স্টার্ট করি নাই, অর্ডার নেওয়া স্টার্ট করি নাই এইখানে, মানে হজবরল করা যাবে না, কোনো সুযোগ নেই। নোট বাইরের কেউ অর্ডার করারই কোনো সুযোগ নেই। তুমি কোর্সে ভর্তি না থাকলে নোট অর্ডার করতে পারবে না। ভাই আমি ম্যাথে ভর্তি, ফিজিক্সের নোট অর্ডার করতে পারবো, জীবনেও পারবে না। ওয়েবসাইটে যে যেই কোর্সে ভর্তি শুধু সেই কোর্সের নোট অর্ডার করতে পারবা। এক্সাম ব্যাচে যারা আছে তারা কিন্তু আমাদের এই নোট অর্ডার করতে পারবে না। ঠিক আছে, এবং নোট প্রিন্ট আমরা সাধারণত পেইড ব্যাচের বাইরে কোনোভাবেই অ্যালাউ করি না। সুতরাং কেউ যদি মনে করো আমি অর্ডার দিয়ে আমার কোর্সে ভর্তি না, এরকম কাউকে দিয়ে দিবা, এরকম দেওয়ারও সুযোগ নাই, শুধু কোর্সের স্টুডেন্টদের জন্য। ভাই নোট যে প্রিন্ট করে দেন, এখানে আপনারা আসলে প্রফিট নেন কিনা। আমি 1 টাকাও আমার এখান থেকে প্রফিট আসে না, মানে আমি যদি এখান থেকে প্রফিট নেই তাহলে এটা আমার জন্য হারাম। তার মানে তাহলে প্রিন্টটা দেই কাদের, যেহেতু তোমাদের টাকা দিয়ে তোমরা প্রিন্ট করে নাও, জাস্ট সর্বনিম্ন খরচে আমরা প্রিন্ট করে দেওয়ার চেষ্টা করি, এইটুকুই।
তুমি যাচাই করে দেখতে পারো যে ভাই কয়শো পেজ। ফিজিক্সে 348 পেজ টোটাল শর্ট সিলেবাস, ম্যাথে 308 পেজ টোটাল শর্ট সিলেবাস। ঠিক আছে, এইটা আমরা প্রেস থেকে একবারে 1000 কপি প্রিন্ট করব, তোমরা 1000 জনকে আমরা অর্ডার নিব। হ্যাঁ, তার মানে 1000 জনের মধ্যে অর্ডার দিলে তুমি হচ্ছে এটা ডেলিভারি পাবা। আর হোম ডেলিভারি দেওয়া হয়, আমরা সাধারণত সুন্দরবনে যাই না, কারণ সুন্দরবনে আমাদের হচ্ছে এখানে ঝামেলা হয়, বিষয় হচ্ছে ডেলিভারি লেট করে, তারপরে আবার হচ্ছে পয়েন্টে যায় নিয়ে আসতে হয়, অনেকের বাসা গ্রামে থাকে, শহরে যায় নিয়ে আসতে হয়, একটা যাতায়াত ভাড়ার বা হেসেলের ব্যাপার থাকে। তো আমরা এই সব ঝামেলাই যাই না, আমরা হোম ডেলিভারি নেই। স্ট্রিট ফাস্টে, এটা স্ট্রিট ফাস্টে যে কয় টাকা নেয় এটা আমি জানি না আসলে, 100 বা 110 টাকা হয়তো কুরিয়ার চার্জ নেয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ওই কুরিয়ার চার্জ, প্রিন্ট চার্জ। আর এইটার বাইরে 10 টাকা করে শুধু নেওয়া হয় যে ছেলেটা কুরিয়ার করে পাঠায় ওর জন্য। ঠিক আছে, তার মানে ওর একটা কর্মসংস্থান এখানে হচ্ছে, ধরো তোমার এখান থেকে সে 10 টাকা সে প্রফিট নেয়, যে ছেলেটা কষ্ট করে তোমাদের এগুলা প্রিন্ট করবে, টানা আনা নেওয়া করবে, আবার এটা কুরিয়ারে ডেলিভারি করবে, তার একটা পরিশ্রম আছে, সে পরিশ্রমের প্রফিট হিসেবে 10 টাকা করে নেয়। ঠিক আছে, তার মানে 1000 জন যদি তোমার হচ্ছে 10 টাকা করে দাও, ওর 10,000 টাকা হচ্ছে এখান থেকে থাকবে। মানে বিষয়টা হচ্ছে এরকম। আমি সবকিছু তোমাদেরকে ক্লিয়ার কাট করে দিছি। আর এইটার প্রিন্ট চার্জ তোমরা প্রত্যাবর্তন 1, প্রত্যাবর্তন 2, প্রত্যাবর্তন 3 তেও যারা ভর্তি ছিল ওদের কাছেও শুনতে পারো, ওরাও একই সিস্টেমে নিছে, বাট ওদের খরচ অনেক বেশি পড়ে যাইতো, কারণ ওদেরকে 800 টাকার মতো লাগতো, ওদেরকে প্রিন্ট করে দিতাম এই যে সাধারণত যে ফটোকপির মেশিনগুলো আছে ওগুলা দিয়ে প্রিন্ট করতাম। কিন্তু এইবার থেকে আমরা একদম হার্ড কভারে বাইন্ডিং করে দিব বই আকারে। ঠিক আছে, একদম প্রেস থেকে প্রিন্ট করাবো, হার্ড কভার মানে বইয়ের মতো করে বাইন্ডিং করে দিব। তো এইবার এই খরচটা আরো কমানো সম্ভব হবে আমার মনে হয়, যে প্রিন্ট চার্জ 300 থেকে 350 এর মাঝামাঝি চলে আসবে, সাথে কুরিয়ার চার্জ। ঠিক আছে, মানে 50% টাকা কমায় আনা সম্ভব ফিজিক্স ম্যাথ দুইটার ক্ষেত্রে। ভাই যদি কেউ একটা নেও, একটা নিলে আরো খরচ কম পড়বে। ঠিক আছে, এইটা হচ্ছে এইখানে কিন্তু যা চার্জ আসে এটা কেউ চাইলে, ভাই আমি তোমাদেরকে পিডিএফ ও দিয়ে দিছি, ভাই যদি কারো মনে হয় যে সুমন ভাই এখানে বিজনেস করতেছে, তাইলে তুমি নিজ দায়িত্বে প্রিন্ট করে নিতে পারো। তুমি একটা নিজের প্রিন্টার থাকলে নিজে প্রিন্ট করে নিতে পারো, তোমাকে পিডিএফ দেওয়া হয়েছে, তোমাকে স্লাইডের পিডিএফ সবকিছু দেওয়া আছে, ডাউনলোড অপশন অন আছে, তুমি বাজারে যাও প্রিন্ট করতে পারো, ডাজেন্ট ফ্যাক্ট। বাট প্রেস থেকে প্রিন্ট করাইলে এটা অনেক কম খরচে পাওয়া যায়। ঠিক আছে, এই যে আমি যদি ধরো 348 আর 308, তার মানে দেখো 656 পেজ, 656 পেজ তুমি আমার মনে হয় না 1000 টাকার নিচে বা 700-800 টাকার নিচে কোথাও প্রিন্ট করতে পারবা সিঙ্গেল ভাবে যদি প্রিন্ট করতে যাও। এটা তুমি খোঁজ নিয়ে দেখতে পারো, এবং আমরা এটা হচ্ছে পে প্রেস থেকে করায় দিব তোমাদের। বাট আমরা এই ঝামেলায় যাইতে চাচ্ছিলাম না। কিছু পোলাপান আছে যে নোট করে না, ভাই নোট করতে ভাল লাগে না, নোট করতে কষ্ট লাগে, তারপরে হচ্ছে ভাই আমাদের হচ্ছে এই মানে নোট করতে অনেক টাইম চলে যাচ্ছে, কিছু আইলসা পোলাপান আছে, এদের জন্য শুধু ভাবছি যে না একটু পড়াশোনা করুক। ঠিক আছে, ওকে, এটাই হচ্ছে ফ্যাক্ট, এটাই হচ্ছে ফ্যাক্ট। আর যাদের গত ইয়ারের নোট আছে, ভাই আমার আপনার একবারে নোট প্রিন্ট নেওয়া আছে, ফার্স্ট টাইমে আপনার কাছে ভর্তি ছিলাম, প্রিন্ট নিছি, এখন আর প্রিন্ট করার দরকার নাই। যেগুলো আপডেট আছে ওই আপডেট গুলা হচ্ছে তুমি অ্যাড করে নিবা। ধরো তুমি প্রিন্ট একবার নিছো, আরেকবার প্রিন্ট কেন নিতে হবে? এই এই নোটের মধ্যে তোমাদেরকে যে হ্যান্ড নোটটা আমরা দিই, এই হ্যান্ড নোটটা প্রিন্ট করে পাঠাবো। তো হ্যান্ড নোটে আমাদের 24-25 প্রশ্ন পাবা না, স্বাভাবিক। তো 24-25 প্রশ্ন আমি তোমাদেরকে স্লাইডে দিয়ে দিছি না, 24-25 লেখা আছে প্রত্যেকটা স্লাইডে। তো 24-25 গুলা শুধু এক্সট্রা করে অ্যাড করে নিবা। ঠিক আছে, 24-25 আর কয়টা প্রশ্নই থাকে একটা অধ্যায়ে, তো তোমার এটা আর একটা ভালো একটা নোটও হবে যে 24-25 আলাদা একটা নোট হয়ে যাবে। যখন তুমি একটা নোট বানাবা যে 24-25 অধ্যায় ভিত্তিক, ধরো ভেক্টর, তুমি যখন ভেক্টর 24-25 নোট করবা, ধরো এখানে 10টা-15টা প্রশ্ন আছে, 15টা প্রশ্ন নোট করতে তো বেশি সময় লাগবে না, 15 মিনিট লাগবে। তো এটা নোট করে নিলা, এটা তোমার আলাদা একটা নোটও হইলো যে 24-25 সব প্রশ্ন অধ্যায় ভিত্তিক একসাথে আলাদা করে নোট করে ফেললাম, রিভিশন সুবিধা হবে। ঠিক আছে, হ্যান্ড নোটে 24-25 পাবা না, এইটুকুই হচ্ছে পার্থক্য। আর হ্যান্ড নোটে যা যা আছে স্লাইডে সব আছে, স্লাইডের সব পড়া হ্যান্ড নোটে আছে, কিন্তু হ্যান্ড নোটের সব স্লাইডে নাই। মানে হ্যান্ড নোটে কিছু জিনিস এক্সট্রাও আছে যেটা স্লাইডে নাই বাট হ্যান্ড নোটে আছে। তাহলে কিন্তু তোমরা আগে স্লাইডটা দেখবা, পরে হ্যান্ড নোট পড়বা, এটা হচ্ছে সুবিধা হবে। ঠিক আছে, অর্ডার কবে থেকে শুরু হবে এগুলো আমি জানি না, এগুলা একটু টাইম লাগবে। হ্যাঁ, একটু টাইম লাগবে, প্রেসে ওদের কাজ চলতেছে আমার মনে হয়,
একটু টাইম লাগবে। দেখো এই দুইটা শেষ করে দেই। পি কিউ আর তিনটা বল এবিসি, ভাই এর মতো পেঁচানোর দরকার নাই। দেখো অন্তকেন্দ্রগামী পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0, দুইটা তথ্য এগ্রি লাস্ট ভিউতে আছে। আরেকটা হচ্ছে ভর কেন্দ্রগামী, দেখো পি সমান কিউ সমান আর, ঠিক আছে? এই দুইটা তথ্য শিখে রাখো। এইটা এগ্রিতে 21/22 আসছে। এই যে প্রশ্নটা এইভাবে আসছে, দেখো এবিসি ত্রিভুজের তিনটা বিন্দুতে 2 2 পি তিনটা সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করছে লব্ধি ত্রিভুজের ভর কেন্দ্রগামী। দেখো লব্ধি ত্রিভুজের ভর কেন্দ্রগামী হইলে পি কিউ আর তিনটা বল সমান সমান হবে। এটা কৃষিতে 21 আসছে। তাহলে আমাকে বলছে লব্ধি ভর কেন্দ্রগামী, একটা বল 2, একটা বল 2 আর একটা বল পি, তাহলে পি এর মান কত হবে? আমি তোমাদেরকে আগেই বললাম যে পি সমান কিউ সমান আর হবে, সুতরাং পি এর ভ্যালু হবে 2, পি এর ভ্যালু হবে 2, পি এর ভ্যালু হবে 2। কখন? যদি লব্ধি ভর কেন্দ্রগামী হয়, লব্ধি ভর কেন্দ্রগামী হয়। এই যে লব্ধি ভর কেন্দ্রগামী, লব্ধি যদি ভর কেন্দ্রগামী হয় সেই ক্ষেত্রে তিনটা বল সমান হবে, পি সমান কিউ সমান আর, তিনটা বল ইকুয়াল হবে 2 2 2। এটা আমাদের এগ্রিতে আসছে, ঠিক আছে? যারা প্রিন্ট নিবা তারা নোট করার দরকার নাই। তোমরা যদি নিজে নোট করো তাহলে তো আর প্রিন্ট নেওয়ার দরকারই নেই। ধরো আমি নিজে নোট করি, ভাই আমি সারমর্মগুলা নোট করি, সব নোট করার দরকার নাই। আমি তোমাদের তো বলেই দিছি নোট প্রিন্ট কারা নিবা, যারা একবারে আইলছে। আমি নোট করার ক্ষেত্রে কিছু সিকোয়েন্স বলছি যে পুরা স্লাইড নোট করার দরকার নাই। তো স্লাইড পড়া যায়, ভালো মতোই পড়া যায়, ফোন থেকে পড়তে সমস্যা হয়, হ্যাঁ সমস্যা হয়, তাহলে তুমি কি করবা, এই স্লাইডের গুরুত্বপূর্ণ যেই ম্যাথগুলা তুমি পারো না, একটু আনকমন, এই ম্যাথগুলা তুমি হচ্ছে হ্যান্ড নোটে নাও। তারপরে একটা এক্স কোশ্চেন সলভ করতেছো, এক্স কোশ্চেনের কিছু টপিকস তুমি আনকমন পাইতেছো যেটা ক্লাসে করাই নেই, ওগুলা হ্যান্ড নোটে নাও। আজকে পরীক্ষা হয়েছে 35টা প্রশ্নের মধ্যে সুমন ভাই 5টা ক্লাসে করাই নাই, 5টা টপিকস একটু আনকমন লাগছে, ওই 5টা হ্যান্ড নোটে নাও। তাহলে তোমার একটা নিজের পার্সোনাল হ্যান্ড নোট হইতেছে। তুমি যদি এইভাবে নোট কন্টিনিউ করে থাকো তোমার প্রিন্ট নেওয়ার দরকার নেই। ভাই আমি এইভাবে নোট করতেছি রেগুলার, একটা চ্যাপ্টার কিভাবে নোট করবা, পুরা স্লাইড এ টু জেড হুবহু নোট করার দরকার আছে? হুবহু করতে পারলে ভালো, তুমি যদি করো ইটস গুড, ভালো। কিন্তু যদি মনে করো ভাই আমার টাইম শর্ট, এত নোট করার মতো সময় নাই, তাহলে তুমি কি করবা, এই পুরা স্লাইডের যেই ম্যাথগুলা তোমার কাছে একটু কঠিন লাগবে, একটু মনে রাখতে মানে সমস্যা হবে, ওই ম্যাথগুলা নোটে নিবা। ওকে নিলা, প্রশ্ন ব্যাংক সলভ করে দেখলা 5টা অঙ্ক সুমন ভাই ক্লাসে করায় না, একটু আনকমন বাট পরীক্ষায় আসার মতো, 5টা নোটে নিলা। 35টা প্রশ্ন এক্সামে আসলো, এক্সামে 35টার মধ্যে 5টা টপিকস সুমন ভাই মানে ক্লাসে হুবহু ম্যাথটা নাই, একটু ঘোরানো পেঁচানো, ওই 5টা তুমি হচ্ছে মনে করলা যে না আমার এই 5টা আটকায় যেতে পারি, তুমি হ্যান্ড নোটে নিলা। এইভাবে তোমার একটা চ্যাপ্টারের হ্যান্ড নোট কমপ্লিট হইলো। এইভাবে যদি কেউ নোট করো তাহলে ইটস গুড, মানে এটা আরো বেস্ট, গুড বেটার বেস্ট, মানে তুমি একদম বেস্ট লেভেলে আসো। তাহলে তোমার নিজের তো নোট প্রিন্ট করার দরকার নাই। নোট প্রিন্ট করবে কারা, যারা একদম জন্মের আলসে মানে পড়াশোনা করতেই চায় না, আবার নোট তো দূরের কথা, ওরা হচ্ছে প্রিন্ট করে নিবে, ওরা আলসে। যারা নোট প্রিন্ট করে নেয় ওদেরকে আমি মানে আলসে বলে ডাকি, ওরা হচ্ছে আমি সাজেস্ট করি না, নিজে নোট করলে সব থেকে ভালো। এবং আমাদের প্রত্যাবর্তন ব্যাচে এর আগের বছরগুলোতে আমরা প্রাইজ দিতাম নোট করার জন্য, যে বেস্ট সব থেকে ভালো নোট করতো, যে বেস্ট নোট করতো তাকে আমরা 10,000 টাকা প্রাইজ মানে দিতাম, ঠিক আছে? এটা গত 3 বছরে দিছি। তো তোমরা তোমাদের মধ্যে নোট করার ওইরকম আগ্রহ নাই, ঠিক আছে? তো নোট করতে গেলে আবার অনেকে হচ্ছে এই যে পড়াশোনা, অনেকে একদম মনের মাধুরী মিশায়া নোট করে, ঠিক আছে? অনেকে মনের মাধুরী মিশায়া নোট করে, নোট করতে যায় পুরো টাইমটা একদম নষ্ট করে। আমি একদম বাস্তব কথা বলি, প্রত্যাবর্তন 1-এ যেই মেয়েটা নোট বিজয়ী হয়েছে, একটা মেয়ে নোট বিজয়ী হয়েছে প্রত্যাবর্তন 1, ঠিক আছে? খুব ভালো নোট করতো, একদম যা পড়াইতে সব নোট করছে, দিন শেষে সে চান্স পায় নাই, দিন শেষে সে নোট বিজয়ী হয়েছে, 10,000 টাকাও পাইছে, 10,000 না 5,000 টাকা যেন পুরস্কার দিছিলাম প্রত্যাবর্তন 1-এ, সে চান্স পায় নাই। আবার প্রত্যাবর্তন 2-তে 2জন নোট বিজয়ী হয়েছে, 2জনই চান্স পাইছে, ঠিক আছে? এরা 10,000 টাকা করে প্রাইজও পাইছে, আবার চান্সও পাইছে 2জন। আবার প্রত্যাবর্তন 3-তে আসছি, এই 3-তে আইসে আবার একটা মেয়ে, মানে প্রত্যাবর্তন 2 নোট বিজয়ী ছিল ডিএক্স কবির চৌধুরী, যশোর বিজ্ঞান প্রযুক্তিতে পড়ে, মানে ওর নোটটা আমরা প্রত্যাবর্তন 3-তে পড়াইছি বা 3-তে দিয়েছি। তো ও ছেলে মানুষ ছিল, চান্স পাইছে। প্রত্যাবর্তন 1-এ এটাও মেয়ে, এটাও চান্স পায় নাই। প্রত্যাবর্তন 3-তে যে নোট বিজয়ী ফাতেমা, এটাও চান্স পায় নাই।
চান্স হয়নি। ঠিক আছে, ফাতেমাতুজ জোহরা নাম। তো এই যে নোট করতে যায় যদি আলটিমেটলি আমার পুরা টাইমটা চলে যায়, আমি একদম নোট বিজয়ী হওয়ার লক্ষ্যে সুন্দর করে মনের মাধুর্যী মিশয়ে নোট করি, আমার চান্স যদি দিন শেষে না হয় তাহলে লাভ আছে? এই জন্য আমি প্রত্যাবর্তন 4-এ নোট 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 করা, মানে একদম A to Z মনের মাধুরী মিশায় এত সুন্দর আঁকা বাঁকা করে নোট করার কোনো দরকার নেই। যতটুকু লাগবে ততটুকু নোট নিব, শেষ। কারণ নোট করতে যায় যদি দিন শেষে চান্সটা না হয় তাহলে আমার লাভটা কি? এটাও মেয়ে, এটাও মেয়ে, এই যে প্রত্যাবর্তন 1 নোট বিজয়ী, এটাও মেয়ে। প্রাইস দিছি 10,000 টাকা করে, কিন্তু ওর একটা কিন্তু মানে জীবনের বড় জিনিস যে বিশ্ববিদ্যালয়ের চান্স, এইটা যদি না হয় তখন একটা প্যারা না? বাট ছেলে মানুষ আবার খুব ভালো, যে ছেলেরা নোটও করে পড়াশোনাও করে। এটার প্রমাণ হচ্ছে প্রত্যাবর্তন 2, ওই ছেলেটা চান্সও পাইছে আবার ভালো নোটও করছে, ডিএক্স এর নোট খুবই ভালো। ঠিক আছে, তো ছেলে মানুষরা এই জন্যই মেয়েদেরকে পচায়, এই জন্যই মেয়েদেরকে দেখবা যে মেয়েরা সৃজনশীল লেখার সময় এরকম আঁকা বাঁকা ডেউ দেয়, এই যে এরকম আঁকা বাঁকা ডেউ, এরকম আঁকা বাঁকা ডেউ, এরকম আবার এরকম হচ্ছে এরকম ডেউ ডেউ দিবে, আবার এখানে হচ্ছে এই যে এরকম ফুল আঁকাবে, এখানে হচ্ছে ফুল আঁকাবে, যে 1 নং এর প্রশ্নের উত্তর অমুক, এরকম ডেউ দিয়ে 1 পেজ ভরে ফেলবে। এগুলা কারা করে? মেয়েরা করে। তো মেয়েদেরকে ইচ্ছা করে পচাই, মেয়েদেরকে কি ইচ্ছা করে পচাই? মেয়েদেরকে হচ্ছে আসলে হচ্ছে পচাইতে হয়, নাইলে হয় না। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে। ক্লাস শেষ। ঠিক আছে, ক্লাস শেষ। অনেকক্ষণ টাইম নিলাম তোমাদের বিকালটা নষ্ট করার জন্য, আন্তরিক দুঃখিত। তোমাদের বিকালটা নষ্ট করার জন্য আন্তরিক দুঃখিত। মেয়েদেরকে পচাই নেই, উচিত কথা বলছি। প্রত্যাবর্তন 1-এও নোট বিজয়ী মেয়ে, সে দুর্ভাগ্যক্রমে চান্স পায় নাই। প্রত্যাবর্তন 3-তেও নোট বিজয়ী মেয়ে, সে দুর্ভাগ্যক্রমে চান্স পায় নাই। প্রত্যাবর্তন 2-তে নোট বিজয়ী হয়েছে ছেলে, সে চান্স পাইছে। তো ছেলেদেরকে আমি তাহলে বলবো না, ভালো বলবো না। সুতরাং নোট করাতে এত বেশি সময় নষ্ট করা যাবে না, আমি এটা সাজেস্ট করি না। নোট করাতে এত বেশি সময় নষ্ট করা যাবে না। নোট করলে ভালো, কিন্তু জাস্ট সিম্পল ভাবে, যেগুলা পারবো না ওগুলা নোট নিব, আর স্লাইড ভালো করে পুরাটা পড়বো। স্লাইড পড়তেই হবে, স্লাইডের কোনো ম্যাথ বাদ দেওয়া যাবে না, তাইলে কিন্তু মানে বিপদ আছে। আল্লাহ হাফেজ।